সিন্স এখন এআই এসে পড়েছে, অনেকগুলো এআই টুলস আছে যেটা আমি অনেক ইউজ করি। ইভেন আমি আমার প্রফেসরকেও বলেছি যে লাইনার একটা আছে যেটা দিয়ে হচ্ছে যে আমার রেলেভেন্ট যে রিসার্চ পেপারগুলো আছে, লেটস সে আমি এআই ইউজ করতে পারা রিসার্চের মধ্যে ইজ আ হিউজ অ্যাডভান্টেজ, যেটা আগে আগে যদি Yes. সবাই এটাকে প্র্যাকটিস করতে পারে, ইট অনলি হেল্পস ইউ মোর। তুমি যদি এখন এই না শিখো, তুমি পিছনে পড়ে যাবা ইন এভরি সেক্টর। আমার এখন গুগলে সার্চও করা লাগবে, অনেকে এরকম টাইপের পোস্ট দেয় যে এরকম রিসার্চের ভলান্টিয়ার খুঁজতেছে। সো আমি বলবো যে দ্যাটস দ্য ইজি ওয়ান দ্যাট ইউ ক্যান গেট ইনটু। এআই আমার জব নিয়ে নিতেছে। অলরাইট গাইস, দ্য টক্সের আমাদের দ্য গেস্ট টক্স যে পডকাস্ট সিরিজটা আছে সেটা দ্বিতীয় নাম্বার এপিসোডে আমরা চলে আসছি, এবং আমাদের আজকের গেস্ট আছেন হলো মোহাম্মদ হাসিবুর রহমান ভাইয়া। ভাইয়াকে যদি অনেকে না চিনে থাকো, আমি পরিচয় করে দেওয়ার আগে ভাইয়া নিজেকে পরিচয় করে দিতেন তাহলে বেটার হইতো আমার অডিয়েন্সের কাছ থেকে। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ হাসিবুর রহমান, আমার নিকনেম দীপ্ত। আমি ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটনে কারেন্টলি জুনিয়র ইয়ারে পড়তেছি, অ্যাকচুয়ালি থার্ড ইয়ারে পড়তেছি কম্পিউটার সায়েন্স। আমি হচ্ছে ইউটিএতে ফর 2 years আই হ্যাভ বিন ওয়ার্কিং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে। আর আমার হচ্ছে কারেন্টলি ইন্টারেস্ট হচ্ছে এআই, মেশিন লার্নিং, এই ফিল্ডগুলোর মধ্যে। এটা ছাড়া আমি এখানের মধ্যে ইউটি এর একটা ক্লাবের ফাউন্ডার ছিলাম, স্কাই। সো দিস স্ট্যান্ডস ফর এআই, এটাই আর কি মোটামুটি। ওকে, তো ভাইয়া সুন্দর পরিচয় করে দিছে। এবং আমার এন্ড থেকে যদি ভাই বলি, জুনিয়র ইয়ার বলতে ভাইয়া যেটা অলরেডি মেনশন করছে, তৃতীয় ইয়ারে পড়তেছে, তার মানে কাইন্ড অফ এক্সপিরিয়েন্সড ইন ইউএস এডুকেশন, এক্সপিরিয়েন্স করছে লাইক অলমোস্ট 4টা সেমিস্টার, মানে 2 বছর, রাইট? 2 বছরের উপরে হয়ে Right. গেছে। সো ভাইয়ের কাছ থেকে আই হোপ তোমরা অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো পাবা এই পডকাস্টটাতে। সো আমি বলবো যে পডকাস্টটা সুন্দর করে শুনো, এটা তোমাদের অ্যাপ্লিকেশনে এবং ইউএসএ স্টাডি নিয়ে অনেক লাইক ছোটখাটো তোমাদের যে কোশ্চেন্স গুলো থাকে সেই কোশ্চেন্স গুলো অ্যান্সার অবশ্যই দেওয়া যাবে। সো আমাদের প্রথম সেগমেন্ট ছিল পরিচয়ের, আই থিঙ্ক পরিচয়ের পার্টটা হয়ে গেছে। আমি হলো আজকের পডকাস্টার হোস্ট, তোমাদের সামনে কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন নিয়ে আসছি, এতটুকুই। আমার নাম হলো রাকিবুল হাসান সাফি। আই হোপ এর থেকে বিশেষ পরিচয় দেওয়ার প্রয়োজন নাই এখন। সো সেগমেন্ট 2-তে আমরা হলো কথা বলবো যে আমরা অলরেডি জানি যে ভাইয়া ইউটিএ, উইচ ইজ ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আর্লিংটন, সো সেখানে পড়াশোনা করতেছে। এবং লাইক রিসেন্ট ইয়ার্সে আমরা দেখছি ইউটিএ তে এবং ইউটিডি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক আগ্রহ বেড়ে গেছে, কারণ এই ইউনিভার্সিটিগুলোর পড়ালেখার মান যেরকম ভালো এবং তাদের স্কলারশিপগুলো অনেক ভালো দিয়ে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে। সো আপনার অভিজ্ঞতাটা এবং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল লাস্ট 2 ইয়ার্সে, সেটা নিয়ে যদি একটু বলতেন। শিওর। সো হ্যাঁ, ডেফিনেটলি ইউটিএ, ইউটিডি দুইটা অনেক ফেমাস ইউনিভার্সিটি অ্যান্ড কারেন্টলি অনেক ফেমাস ইসের মধ্যে। আমি একটা গ্রুপ ফলো করি, আই থিঙ্ক সবাই মোটামুটি ফলো করে, বাংলাদেশ ইজ বিয়ন্ড বর্ডার। সো সেখানে প্রায়ই আমি দেখি যে প্রত্যেক উইকে ইউটিএ, ইউটিডি অ্যাডমিশন ডিসিশন এগুলো নিয়ে, মানে এটা একটা কমন, আমি দেখবোই একটা দুইটা পোস্ট ইন অ্যাভারেজ। সো হ্যাঁ, প্রিটি ফেমাস ফ্রম দেয়ার। সো ইউটিএ নিয়ে যদি আমি একটু বলি, UTA it's a very good research university, অনেক ভালো ভালো রিসার্চ হচ্ছে, ডিফারেন্ট টপিকসের রিসার্চ হচ্ছে। আমাদের যেহেতু আমরা টেক্সাস বেসড, সো এখানে এর মধ্যে বেসিক্যালি অনেক ভালো ভালো কিছু কোম্পানিজ আছে, যেরকম টেসলা, নাসা, তারপর আরো গোল্ডম্যান স্যাক্স। সো দের ইজ লাইক মেনি কোম্পানিজ লাইক দিস যেগুলোর হেডকোয়ার্টার্সও আছে এখানে। সো এখান থেকে দেখা যায় যে ইউটিএ থেকে যারা গ্র্যাজুয়েট করতেছে বা যারা এখান থেকে অ্যালুমিনাই আছে, তো দ্যাটস প্রিটি স্ট্রং, যে এরকম বড় বড় কোম্পানিগুলোর মধ্যে অনেকেই জব করতেছে। সো ভালো ভালো পজিশনে আছে। এখন আমি যদি আমার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের কথা বলি, এখানেও অনেক ভালো রিসার্চ হচ্ছে, যেটা আমি বললাম যে আমি আসলে আগে থেকে রিসার্চে ছিলাম। তো এটা একটা ভালো গ্রাউন্ড বলা যায় যে ফর সাম স্টেট অফ দি আর্ট টেকনোলজিস, যেটা নিয়ে এখন আমাদের ইউনিভার্সিটির মধ্যে কাজ হচ্ছে। সো অনেক প্রফেসর আছে ডিফারেন্ট ফিল্ডের, যেরকম আইওটি, এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আই থিঙ্ক আরো অনেক ফিল্ডস। সো এটা একটা, আর এটা তো মোটামুটি একাডেমিক্যালি বলতে গেলে, বাট ওয়ান থিং দ্যাট ইজ ইউনিক অ্যাবাউট ইউটি অ্যান্ড ইউটিডি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটিটা। এটার কথা আসলে না বললেই হয় না। আমার পার্সোনালি মনে হয় যে ইউএস এর সবচেয়ে বড় যে বাংলাদেশি কমিউনিটিগুলো, সেটার মধ্যে ইউটি এর আর ইউটিডি এর একটা। সো যখনই আমি এখানের মধ্যে কোনো ইভেন্ট হয়, কোনো অনুষ্ঠান হয়, লেটস সে পহেলা বৈশাখ, সামনে পহেলা বৈশাখ আসতেছে, সো এরকম টাইমে আসলে দেখা যায় যে প্রায়ই অনেক
বাংলাদেশিরা মিলে অনেক টাইপের ইভেন্টস অ্যারেঞ্জ করে, সো ক্যাম্পাসটা মনে হয় যে অনেকটা আমি বাংলাদেশে এসে পড়ছি। সো পাঞ্জাবি পরে শাড়ি পরে সবাই, সো দ্যাটস এ গুড থিং যে চাইলেই কাউকে একজন ফ্রেন্ড আমি অলওয়েজ সাথে পাচ্ছি আমার নিজের দেশে, বাট ডেফিনেটলি দের ইজ ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, বিভিন্ন দেশ থেকে আসছে। সো এটা মোটামুটি বলতে গেলে ইউটি আর ইউটিটির ব্যাপার। বাট এটা ছাড়াও আরেকটা জিনিস যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে ওভারঅল টেক্সাস সিস্টেম, যেটাকে আমরা বলি ইউটি সিস্টেম। এটার আন্ডারে আছে ইউটি অস্টিন, ইউটিএ, ইউটিডি, ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস। আই এম নট শিওর অ্যাবাউট নর্থ টেক্সাস, বাট এগুলো আছে, টেক্সাস টেক। সো সবার মধ্যে একটা কমন বলা যায় যে পলিসিস আছে, যেগুলো দিয়ে যেরকম এক একটা ইউনিভার্সিটি কোনো না কোনো ভাবে ইজ কানেক্টেড, সো একটা সেন্ট্রাল সিস্টেম আছে সবকিছুর। তো দ্যাট ইজ রিয়েলি গুড। লাইক দেখা যায় যে আমরা যখন কোনো কম্পিটিশনস করতেছি বা আমাদের কোনো এডুকেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন্স অ্যারাইজ হচ্ছে, সো সবাই মিলে এটাকে ডিল করে, সো দ্যাট ইজ এ গুড থিং। আর এখানে আরেকটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে হ্যাকাথনস। আই লাভ হ্যাকাথনস। প্রায় কম্পিটিশনস গুলাই যাই, ফ্রি ফুড তো দিবেই, বাট এটা ছাড়াও পিপল গেট টু উইন প্রাইজেস, লটারিজ অ্যান্ড প্লেন্টি মেনি থিংস। অ্যান্ড ডেফিনেটলি টেক জায়ান্টরা আসে, এগুলো স্পন্সর করে, সো ভেরি গুড অপরচুনিটি ফর নেটওয়ার্কিং অ্যান্ড অল দ্যাট। ইয়েস, ফ্রি ফুড নিয়ে যেটা বলছো আমিও এখানে বলি, সেটা হলো ইউএস এর লাইক ইউনিভার্সিটি লাইফের এই জিনিসটা অনেক দেখবা যে প্রতিদিনই কোনো না কোনো লাঞ্চ মিটিং থাকে এখানে, এবং এই লাঞ্চ মিটিং এ তোমাকে লাঞ্চ প্রোভাইড করবে, পিজা থেকে শুরু করে বিভিন্ন টাইপের আলাদা আমেরিকান ফুড গুলো, এবং ইটস রিয়েলি গুড। আমার মনে আছে আমি যখন ফ্রেশম্যান ছিলাম, আমার প্রথম 2টা সেমিস্টার লাঞ্চ মিটিং আমি কখনো ক্যান্টিনে যাই করতে পারিনি। প্রতিদিনই কোনো না কোনো ইভেন্ট, ওই ইভেন্টে যাওয়া লাগবে এবং ওখানে লাঞ্চ করো, এবং নট অনলি লাঞ্চ তো অবশ্যই ফ্রি ফুড আমি বুঝতে পারছি, বাট নেটওয়ার্কিং অপরচুনিটিস ইজ রিয়েলি গুড। ওরা ওদের লাঞ্চ ব্রেকটা যেটা 12টা থেকে 1টা থাকতো ওয়াবাসে আমাদের ক্ষেত্রে, তো সেই টাইমটাতে আমি দেখছি অনেক এরকম ইভেন্ট, যেটা তুমি বললা হ্যাকাথন অথবা নেটওয়ার্কিং ইভেন্ট, লিঙ্কডইন ওয়ার্কশপ, এই টাইপের জিনিসগুলো হইতো। ইটস রিয়েলি গুড। লাইক সো যেহেতু তুমি এখানে রিসার্চ বেস কথাবার্তা বলতেছো, আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি ক্যারিয়ার অপরচুনিটিস ইন টার্মস অফ অন ক্যাম্পাস জব, ইন্টার্নশিপ অ্যান্ড আদার থিং ইন ইউটিএ, এটা আসলে তুমি কিভাবে ডিসক্রাইব করো ফর দ্য আপকামিং স্টুডেন্ট? তারা যদি জিজ্ঞাসা করে যে ভাইয়া এখানকার অন ক্যাম্পাস জবের পসিবিলিটি কেমন, এখানকার তোমার ইন্টার্নশিপ পাওয়ার পসিবিলিটি কেমন, কিভাবে নিজেকে প্রিপেয়ার করছো, এই জিনিসগুলো নিয়ে যদি অডিয়েন্সকে বলতে একটু। ডেফিনেটলি। সো এটার আমি সবকিছু একটা এক্সাম্পল দিয়ে বলতে পছন্দ করি, এটা আই থিঙ্ক ইজি হয়। সো আমি বলি যে আমার একজন ফ্রেন্ড আছে, ও হচ্ছে তখন নতুন ইনকামিং ফ্রেশম্যান ইউটিএতে। সো ও হচ্ছে এরকম অন ক্যাম্পাসের জবের জন্য ঠিক ইউটিএতে এসেও না, ও হচ্ছে বাংলাদেশে থাকতে হ্যান্ডশেক যেটা ওখানে অ্যাপ্লাই করেছিল, অ্যান্ড হি গট এন অন ক্যাম্পাস জব। সো দেখা গেছে যে ওর যেদিন ফ্লাইট ল্যান্ড করে ইউএসএ তে ফার্স্ট ডে, ও এসে ইন্টারভিউ দিয়ে ও অন ক্যাম্পাস জব পেয়ে গেছে। সো দ্যাট ইজ ওয়ান সিনারিও। আরেকটা সিনারিওতে দেখা গেছে যেমন আমি আমার অন ক্যাম্পাস জব আমি ফার্স্ট সেমিস্টারে পাইনি, আমি খুঁজেছি সেতে পাইনি, সেকেন্ড সেমিস্টারে অলমোস্ট পাইনি, তারপরে লাস্টের দিকে সেকেন্ড সেমিস্টারের লাস্টের দিকে যে ইট টুক সাম টাইম ফর মি, যেটার জন্য আমার অন ক্যাম্পাস একটু খুঁজতে হয়েছে, একটু বুঝতে হয়েছে। সো এটা আসলে ডিপেন্ড করে যে হাউ ইউ প্রিপেয়ার ইউর সেলফ, যে তুমি কতটুকু জানো, কতটুকু তুমি অ্যাডভান্স। যেরকম ও একটা জিনিস যেটা খুব স্মার্ট ভাবে করেছিল সেটা হচ্ছে এখানে যেটা আমি বললাম যে ইউটিএ ইউটিডির বাঙালি কমিউনিটি ইজ হিউজ, ম্যাসিভ। সো আমার এখানে আসলে ইউনিভার্সিটির জন্য ওয়েট করতে হয় না যে আমাকে কানেক্ট করিয়ে দিবে এখানের যারা স্টুডেন্টসরা আছে, অ্যান্ড ওখান থেকে আমি কথা বলবো, এই ইনফরমেশনগুলো জানবো। আমাদের ফেসবুকে একটা সার্চ দিলেই আমরা এখানের মধ্যে যে বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো আছে এগুলো আমরা পেয়ে যাচ্ছি। সো ও আগের থেকে ওখানের মধ্যে যারা বাংলাদেশিরা এখানে কাজ করেছে অন ক্যাম্পাসে তাদের সাথে কমিউনিকেট করেছে, অ্যান্ড ওইখান থেকে হচ্ছে যে টিপসগুলো ছিল আমাদের বড় ভাইয়ারা আপুরা যারা আছে সেখান থেকেও অনেক ভালো ভালো অ্যাডভাইস পেয়েছিল। সো দ্যাট হেল্পড হিম যে সবার থেকে অ্যাডভান্সে কিছু প্রিপারেশন রাখতে, যেরকম ওর রেজুমেটা রেডি করে রেখেছিল, রেলেভেন্ট এক্সপিরিয়েন্সেস কি কি দরকার ওই জবটার জন্য সেগুলো রেডি করে রেখেছিল। আর ওখানের মধ্যে হ্যান্ডশেকের মধ্যে আই থিঙ্ক পার্সোনালিও মেসেজ করা যায় যে অন ক্যাম্পাসে যে হচ্ছে যে ওই পোস্টার চার্জে আছে, তো তার সাথেও কথা বলে আগে থেকে কোনো রকমের রিকোয়ারমেন্টসগুলো কি এগুলো সব বুঝে ফেলা যাবে। সো এটা ও অনেক স্মার্ট ভাবে করেছিল, অ্যান্ড সেটার জন্য আই থিঙ্ক দ্যাট হেল্পড হিম যে আগে আগে একটা জব পেয়ে যাওয়ার। আর আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি, আমি ভুল বলবো না, আমার টার্গেট ছিল যে আমি অন ক্যাম্পাস জব করলে আই উইল ডু সামথিং যেটা আমার মেজরের সাথে রিলেভেন্ট, যাতে আমি এক্সপিরিয়েন্সটাও পাই আর অন ক্যাম্পাস জবেরও যাতে আমার
ইজি হয় আমার জন্য। সো সেটার জন্য আমি আগে থেকেই রিসার্চ অপরচুনিটি খুঁজতেছিলাম, অ্যান্ড আই ওয়ান্টেড এ রিসার্চ জব অ্যাজ মাই অন ক্যাম্পাস জব, যেহেতু এটার মধ্যে আমি টাইম দিলে যাতে একই সাথে আমার ইন্টেলেকচুয়াল ভাবে আমি ডেভেলপ হই, আবার যাতে আমার স্যালারি যে ব্যাপারটা ওইটাও যাতে মিটিগেট হয়ে যায়। তো সেটার জন্য আসলে বোথ টুক ডিফারেন্ট রাউটস, বাট স্টিল আই থিঙ্ক টাইম ধরে মানে খুঁজলে ডেডিকেশন দিয়ে উইথ পেশেন্স এটা পসিবল, মানে ইম্পসিবল কিছু না। কারো হয়তো একটু আগে আগে হয়, কারো হয়তো একটু পরে হয়। সো আস্তে আস্তে আই থিঙ্ক বেশ ভালোই অপরচুনিটিস সব জায়গায় আছে, পোস্ট খালি হয় আস্তে আস্তে। সো অনেকেই এটা এটা পাবে, জাস্ট একটু ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে। অলরাইট, যারা আসলে অডিয়েন্সরা যারা আসলে ম্যাচ করতে পারতেছে না হ্যান্ডশেক আবার কি, এই জিনিসগুলো কি তাদের উদ্দেশ্যে বলি, তোমরা লিঙ্কডইনের নাম শুনছো, লিঙ্কডইনে হলো যেরকম জব পোস্টিং হয়, হ্যান্ডশেক হলো এমন একটা প্ল্যাটফর্ম যেটা হলো আমাদের মোস্ট অফ দ্য কলেজ ক্যাম্পাসেস ইন ইউএস তারা এই প্ল্যাটফর্মটা ইউজ করে, ওয়াবাশ কলেজে ইউজ করছে এবং আমি ইউটিও দেখতেছি ইউজ করতেছে, এবং মোস্ট অফ দ্য কলেজ যেটা বলছি ওরা ওখানে জব পোস্টিং করে। তো যেহেতু এখানে সাজেশন না, তোমরা যদি আমরা যদি ধরি ফল 2025 এ অ্যাপ্লাই করতেছো, তোমরা ফল 2026 এ জয়েন করতেছো, রাইট? 2026 এ আপকামিং স্টুডেন্ট, তো তারা যখন অ্যাকসেপ্টেন্স পেয়ে যাবা, তোমাদের কিছু এডুকেশনাল ইমেল দিবে, যেটা এডু ইমেল বলি আমরা। তো সেটা দ্বারা কি করবা, হ্যান্ডশেকে আগে থেকে জয়েন হয়ে নিবা। তুমি যে ইউনিভার্সিটিতে যাবা তাদের একটা রেজুমি টেমপ্লেট থাকে, সব ইউনিভার্সিটিতে আলাদা আলাদা থাকে। তো ওই রেজুমি টেমপ্লেট অনুযায়ী নিজের রেজুমিটা বানায় ফেলবা। তখন ওরা জব পোস্টিং আই হোপ লাইক জুন জুলাই শুরু করে দেয়, সেমিস্টারের যে জব পোস্টিংটা থাকে। আগে আগে জব অ্যাপ্লাই করবো। ভাইয়া যেহেতু ভাইয়ার একটা ফ্রেন্ডের উদাহরণ দিছে, আমি আমার একটা ফ্রেন্ডের উদাহরণটা দিই এখানে। সেটা হলো আমার একটা নেপালের ফ্রেন্ড ছিল, সেও সেম হয়েছে, ক্যাম্পাসে আসছে, ওরিয়েন্টেশন শেষ হওয়ার পরের দিনই সে জবে আসছে, লাইব্রেরি জবে। সে দেখছে যে তার ওখানে হোমওয়ার্ক করতে হবে লাইব্রেরিতে, সে আগে থেকে নিয়ে নিছে। আর সেই টাইমটাতে আমি আমার রেজুমি তৈরি করতেছিলাম। সো ভাইয়া যেটা বললো, ভাইয়া হালকা একটু মিস্টেক করছে, আমিও মিস্টেক করছিলাম, বাট দ্য থিং ইজ দ্যাট আমি লাইক 1 মাসের মধ্যে পরবর্তীতে জব ম্যানেজ হয়ে গেছিল। বাট তোমাদের উদ্দেশ্যে এটাই বলা যে ইউনিভার্সিটি স্পেসিফিক রেজুমি টেমপ্লেটে রেজুমিটা বানায় আগে আগে জব অ্যাপ্লাই করলে আই থিঙ্ক জব পেয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি হাই হয়ে যায়। আর এখানে যেহেতু ভাইয়া এগেন ভাইয়ার প্রোফাইলটা কাইন্ড অফ একটু রিসার্চ বেস, আমি রিসার্চ বেস কোশ্চেন গুলো বেশি করবো এই পডকাস্টে। সেটা হলো যে স্টুডেন্টরা অনেক বেশি রিসার্চ অপরচুনিটিস খুঁজতে চায় ক্যাম্পাসে, লাইক শিক্ষার্থীদের যে যে সুযোগের অপেক্ষা করে সেটা হলো কি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। তাহলে যেহেতু তোমার প্রোফাইল সম্বন্ধে আমি জানতে পারতেছি তুমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলা, তাহলে লাইক 3টা বাক্যে যদি তোমার এই অভিজ্ঞতাটা তুমি বলো তাহলে তুমি কি বলবা? এবং যদি একটা স্টুডেন্ট এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পাওয়ারশিপ এটা পাওয়ার জন্য যে প্রিপারেশন দরকার, সেই প্রিপারেশন সম্বন্ধে কি কি করা উচিত সেটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতা। আমার যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটা ছিল, এটা ছিল, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, যে আমার প্রফেসর ছিল যার আমি ক্লাস নিয়েছিলাম ডেটা স্ট্রাকচারসের, নো সরি মাই ব্যাড, অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট প্রোগ্রামিং এর ছিল। সো তখন উনি হচ্ছে নতুন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছিলেন, কারণ উনি নতুন ছিল, ইউটিএতে মাত্র নতুন এসেছে। অ্যান্ড আমি ওনাকেই নিয়েছি বিকজ যখন একটা ট্রিক হচ্ছে যে যখন কোনো প্রফেসর আসে অ্যান্ড সে যদি নতুন হয়, মোস্ট লাইকলি তারা রিসার্চের জন্য স্টুডেন্টকে নেয়, ভলেন্টিয়ার হোক পেইড হোক যেটাই হোক। সো আমার টার্গেট ছিল যে আমি ওনার সাথে কথা বলবো অ্যান্ড ওইখানে রিসার্চের জন্য এর সাথে নিব, ট্রাই করব। তো ওনার সাথে আমি কথা বলি অ্যান্ড উনি আমাকে বলে যে ঠিক আছে তুমি ভলেন্টিয়ার হিসেবে জয়েন করো, অ্যান্ড পরে যদি ভালো হয় তাহলে পেইড ভাবে করবে, যেটাকে আমরা ইউরোপ বলি এখানে প্রোগ্রামে, যে ইউটিএ ইউরোপ আন্ডার গ্রাজুয়েট রিসার্চ অপরচুনিটি সামথিং প্রোগ্রাম। সো ওইটা দিয়ে হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি এখানে মধ্যে ওনার ল্যাবে জয়েন করি। সো জিনিসটা হচ্ছে যে যখন আমি প্রফেসরস তারপর পিএইচডি স্টুডেন্ট যারা আছে তাদের সাথে যখন আমি কাজ করতেছি, আমি মিটিং করতেছি, আমার প্রেজেন্টেশন স্কিল অনেক বেটার হয়। আমার কমিউনিকেশন যেরকম, এটা তো রেগুলার কমিউনিকেশনও না, মোর লাইক যে আমি সায়েন্টিফিক কমপ্লেক্স যে কনসেপ্টসগুলো সেগুলোকে আমি কিভাবে ইজিভাবে প্রেজেন্ট করতে পারি, এটার একটা স্কিল বিল্ড আপ হয়। আর এটা ছাড়াও আই থিঙ্ক অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিস ডেভেলপ হয়, কারণ রিসার্চে তো আসলে বলতে গেলে যে একটা রাউট নেই, কোনো স্পেসিফিক কোনো রাউট নেই, কোনো গাইডলাইন নেই। সো আমি কিভাবে কনসাইজ করে ন্যারো ডাউন করে আমার কোনটা পারফেক্ট ফিট হবে কোন রাউটটা, সেটাকে আমার অ্যাপ্রোচ করার যে স্কিলটা, এটা হচ্ছে যে আই থিঙ্ক একদম কোর বলা যায় রিসার্চ যারা করতে চায় বা যারা হচ্ছে যে রিসার্চে ইন্টারেস্টেড। সো ডেফিনেটলি আ রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড আফটার like publishing some papers, এটা ডেফিনেটলি আমার মনে হয় যে আই লার্নড আ লট, অ্যান্ড এটার থেকে আসলে
আমার ইন্টারেস্টটা অনলি আরো বেশি গ্রো করছে। সো দ্যাট ইজ অন মাই স্টোরি অ্যাবাউট রিসার্চ। বাট যারা যারা রিসার্চ করতে ইন্টারেস্টেড বা এটা যারা স্টার্ট করতে চায়, সবার আগে আমি যেটা বলবো যে ফার্স্ট ফাইন্ড আউট যে কোন টপিকটায় তুমি রিসার্চ করতে চাও অ্যান্ড কেন। বিকজ ফাইন্ডিং ইউর ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা কোনো কিছু একটা কেন করতেছি, কেন করতে চাই। নট বিকজ এখন অনেকে করবে যে হাইপে, যে আচ্ছা আরেকজন রিসার্চ করতেছে মেবি আমিও রিসার্চ করি। সো আই উড সে ডোন্ট ফলো দ্য ট্রেন্ড, আই উড সে যে ফার্স্ট ফাইন্ড ইউর ওয়াই। কারণ রিসার্চে যেটা হয় যে যদি এরকম কোনো টাইপের ইচ্ছাও থাকে যে না অন্যরা করতেছে আমি এটা করবো, অনেকে কন্টিনিউ করতে পারে না। সো কারণ ইট টেকস আ লট অফ টাইম অ্যান্ড অনেক বেশি ডেডিকেশন লাগে। যে আমি একটা প্রবলেমে পড়লাম, ফ্রাস্ট্রেশন তো হবেই, তোমার একাডেমিক প্রেশার আর এখানের মধ্যে আবার রিসার্চের প্রেশার। সো ডেফিনেটলি ফ্রাস্ট্রেশন অনেক হবে, টায়ারিং লাগবে। সো এটার জন্য যদি মোটিভেশনটা না থাকে, ওই আমি যদি ওরকম প্যাশনেট না হই, তাহলে ইটস কোয়াইট টাফ। সো ফাইন্ডিং ইউর ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আই উড সে যে যদি ওয়াই ফাইন্ড আউট হয়ে যায়, কোন একটা টপিক যদি আমার ফাইন্ড আউট হয়ে যায়, গুগল স্কলারে যেতে পারে। গুগল স্কলারে যে ওখানে অনেক পেপার্স আছে, সো তাদের টপিকটা দিয়ে ওইখানের মধ্যে আই থিঙ্ক অনেকগুলো পেপার পেয়ে যাবে, যেগুলো আর কি আই থিঙ্ক ওগুলো পড়ে পড়ে আই থিঙ্ক একটা ভালো নলেজ ডেভেলপ হয়। যে রিসার্চ পেপার পড়তে পারা এটা নিজের মধ্যে একটা স্কিল, যেটা হচ্ছে যে রিসার্চ পেপার পড়ে আই ক্যান ফাইন্ড আ ডাইরেকশন, আই ক্যান সলভ আ প্রবলেম। সো এটার জন্য আসলে কারা কারা ওই ধরনের টপিকের সাথে রিলেটেড, কারা কারা এই ধরনের কাজ আগে করেছে। সো এই জিনিসগুলো হচ্ছে যে আমি যদি ফাইন্ড আউট করতে পারি, আমি যদি আস্তে আস্তে পেপার পড়ে যদি বুঝতে পারি, যেরকম পেপারের লাস্টের দিকে অনেকগুলো রেফারেন্সেস থাকে, যে একটা পেপার লিডস টু আনাদার পেপার, লিডস টু আনাদার Yes. পেপার। সো আমার কিন্তু বেসিক্যালি এটার কোনো ইউটিউব টিউটোরিয়াল না যে আমি ইউটিউবে গেলাম বা আমি হচ্ছে কোনো অনলাইন রিসোর্স পেলাম, আর্টিকেল ব্লগ পড়লাম, ওখান থেকে আমার হয়ে গেল। রিসার্চের রিসোর্স হচ্ছে রিসার্চ। সো রিসার্চ পেপারস অ্যাকচুয়ালি, তো ওইখান থেকে পেপার পড়ে ওটাকে, এখন যেরকম চ্যাট জিপিটি আসছে, সো চ্যাট জিপিটিকে আমি দিয়ে দিলাম পুরো কন্টেন্ট, আমি দিয়ে দিলাম, ওখান থেকে বললাম যে আমাকে এটা ইন্টারপ্রেট করে, আমাকে সামারি করে যেগুলো যেগুলো আমার জন্য ইম্পর্টেন্ট ওগুলো ফাইন্ড আউট করতে। সো আই থিঙ্ক যে টপিক ফাইন্ড আউট করার পরে রিসার্চ পেপার পড়তে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড রিসার্চ পেপার পড়তে পারলে এখন যদি দুইটা জিনিস, ইদার আমি নিজে নিজে রিসার্চ করি, আর আমি এমন একজনকে খুঁজি যে হচ্ছে যে অলরেডি রিসার্চ করে আসছে, ওর এক্সপিরিয়েন্স আসছে, যে আমাকে একটা ডাইরেকশন দিতে পারবে। দুইটাই করে মানুষ। সো আমি যেটা করি পার্সোনালি সেটা হচ্ছে যে আমি যখন নিজে নিজে রিসার্চ করার ট্রাই করি, দের ইজ এ গ্রুপ মেশিন লার্নিং বাংলাদেশ। সো ওইখানের মধ্যে আমি হচ্ছে একটা গ্রুপ নিয়ে নেই যে কারা কারা এরকম রিসার্চের মধ্যে ইন্টারেস্টেড, যে 3-4 এরকম কারা কারা ইন্টারেস্টেড। সো সবাইকে নিয়ে আমি একসাথে মিলে একটা টিম ওয়ার্ক করি। কাইন্ড অফ আমি আমার ইনপুটও দিই, আরেকজন কি চিন্তা করতেছে তার ইনপুটও নেই। কারণ আমার তো এখন পার্সোনাল কোনো সুপারভাইজার নেই, সেটা হচ্ছে যখন আমি নিজে নিজে করি। আর আরেকটা জিনিস হতে পারে যে ইউনিভার্সিটি প্রফেসর বা পরিচিত কোনো বড় ভাইয়া বা পরিচিত কোনো লেটস সে সামওয়ান হু ইজ আ প্রফেশনাল ইন রিসার্চ ডোমেইন, তার কাছে রিচ আউট করা থ্রু ইমেল অর মেবি টেক্সট অর সামথিং। সো ওইখান থেকে যদি তারা কোনো রেলেভেন্ট প্রজেক্টে কাজ করে থাকে তাদের সাথে কাজ করা। সো বোথ ওয়ার্কস, যে ভলান্টিয়ারলি করতে হলে যে আসলে আমার নিজে নিজে এগুলো বের করে করা লাগতেছে, টাইম বেশি লাগতেছে। বাট সামওয়ান কেউ যদি অলরেডি রিসার্চ করতে থাকে বা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমার মনে হয় যে টাইমটা একটু কম লাগে। কারণ আমি এত কিছু আমার আসলে ঘাটাঘাটি করে দেখতে হচ্ছে না। লেটস সে আমি 10টা পেপার পড়তেছি, ইফ আই এম ডুইং ইট মাইসেলফ, লেটস সে আমার একজন সুপারভাইজার আছে, তাহলে আমি 5টা পেপার পড়তেছি, বাট পেপার আমার পড়া লাগবে। সো দ্যাটস দ্য থিং, লাইক আই উড সে। পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক ভালো ভালো আইডিয়া, যদিও আই এম নট কাইন্ড লাইক রিসার্চ পারসন, আমি এই জিনিসগুলো একটু কম পড়তে পারি। বাট এগেইন তোমরা যারা এই রিসার্চ বেস ক্যারিয়ার করে তুলতে চাও এবং এখানে এসে রিসার্চ করতে চাও, আই থিঙ্ক লাইক এই পডকাস্টের মধ্যে ভ্যালুয়েবল ইনফরমেশন তো পাইতেছো, বাট আমি মোর এখান থেকে ভাইয়ার এক্সপিরিয়েন্সটা জানতে পারতেছি। কিন্তু তুমি যদি চাও যে এটা সম্বন্ধে যে ভাইয়া কিভাবে শুরু করা উচিত, তারপরে কি কি জিনিস ফলো করা উচিত, এগুলো নিয়ে যদি তোমরা কন্টেন্ট জানতে চাও, অবশ্যই এটা নট অনলি তোমার ইউএস অ্যাডমিশনে হেল্প করতেছে বা আসার পর ইউএস কারিকুলামে হেল্প করতেছে, এখানে তোমার ক্যারিয়ারে হেল্প করতেছে। তুমি যেখানেই থাকো, যেই দেশেই থাকো, রিসার্চ ইজ আ সাবজেক্ট যে তুমি যদি অবশ্যই ইন্টারেস্ট থাকে, তুমি দুনিয়ার যে কোনো জায়গায় বসে থেকে ওটা আউটকামটা বাই করতে পারবা। আই বিলিভ দ্যাট থিং, ইফ ইউ হ্যাভ দ্যাট স্কিল। আরেকটা জিনিস আমি যেটা অ্যাড করবো, যে সিন্স এখন এআই এসে পড়েছে, অনেকগুলো এআই টুলস আছে যেটা আমি অনেক ইউজ করি। ইভেন আমি আমার প্রফেসরকেও বলেছি যে লাইনার একটা আছে, যেটা দিয়ে হচ্ছে যে আমার রেলেভেন্ট যে রিসার্চ পেপার গুলো আছে, লেটস সে আমি একটা টপিকে ইন্টারেস্টেড, আমার এখন গুগলে সার্চও করা লাগবে না, আমি লাইনারে গেলাম, আমি বললাম যে আমাকে এই পেপারটা
আমি এই ধরনের টপিকে ইন্টারেস্টেড, সো আমাকে এটার রিলেভেন্ট পেপারগুলো বের করে দেন যেগুলো ভালো ভালো কনফারেন্স বা জার্নালে পাবলিশ হয়েছে। সো আমাকে লাইনার ওখান থেকে ডিরেক্টলি বের করে দিচ্ছে। সো এআই এর জন্য বেসিক্যালি যেটা হচ্ছে যে আমার এত টাইমও দেওয়া লাগছে না আগের মতো, আমি ডিরেক্ট অন পয়েন্ট কনসাইজড অ্যান্সার পাচ্ছি, যেটা দিয়ে আমার অনেক টাইম সেভ হয়ে যাবে। সো আই থিঙ্ক এআই টুল ইউজ করতে পারা রিসার্চের মধ্যে ইজ আ হিউজ অ্যাডভান্টেজ, যেটা আগে আগে যদি ইয়েস সবাই এটাকে প্র্যাকটিস করতে পারে, ইট অনলি হেল্পস ইউ মোর। সো ইয়েস ইয়েস সো ভয় পাওয়ার কিছু নাই। অনেকে যেটা ভয় পায়, এটা অনেক হ্যাঁ লাইক কন্ট্রোভার্সি ছিল, এআই এ নিয়ে নিবে ওই নিয়ে নেবে। তুমি যদি হ্যাঁ এখন হ্যাঁ এআই না শিখো, তুমি পিছনে পড়ে যাবা ইন এভরি এক্স্যাক্টলি সেক্টর। ইন এভরি সেক্টর আমি যে জিনিসগুলো করি, ভিডিও এডিটিং বলো, গ্রাফিক ডিজাইনিং বলো, ওই জায়গাগুলো তুমি যদি এআই এর ইউজ এখন আমার প্রতিটা মিনিটে করতে হইতেছে, বাট টু ইমপ্রুভ, নট যে এআই আমার জব নিয়ে নিতেছে, রাইট? এক্স্যাক্টলি অলরাইট অলরাইট সো এরপরের কোশ্চেনে যদি যাই ভাইয়া, সেটা হলো সাম্প্রতিক সময়ে লাইক অনেক শিক্ষার্থী লাইক রিসার্চ অপরচুনিটিস নিয়ে অনেক এক্সাইটেড থাকে। ফল 2026 এরও শিক্ষার্থীরা লাইক চায় যে আমি কোনো একটা রিসার্চ ইউনিভার্সিটিতে যাব, রিসার্চ বেস ক্যারিয়ার করে তুলবো। লাইক তাদের এখন ধরলাম আমি আজকে একটা ছেলে, তার একটা হইলো যে আমি রিসার্চ বেস ইউনিভার্সিটিতে পড়বো এবং আমি রিসার্চ করব। তার কিভাবে শুরু করা উচিত, যেটা তুমি অলরেডি একবার মেনশন করছো যে তোমার আগে ফাইন্ড আউট করতে হবে যে তুমি কোন বিষয়ে রিসার্চ করতে চাও, অর রিসার্চ জিনিসটা তোমার জন্য কি না। ফর এক্সাম্পল, আমি যদি আরেকটু আমার অডিয়েন্সের সাথে রিলেট করি, তোমার যদি পড়া মানে পড়তে বেশি ভালো না লাগে, তাহলে কিন্তু রিসার্চ ইজ কাইন্ড অফ নট ফর ইউ। এখানে অনেক বেশি পড়তে হয় রাইট যতটুকু আমার মনে হয়। সো রাইট তোমার রাইট হ্যাঁ, সো তোমার এখন ওই অডিয়েন্সদের প্রতি তোমার মেসেজটা কিরকম হওয়া উচিত, যারা আজকে একটা স্বপ্ন যে আমি একটা রিসার্চ বেস ইউনিভার্সিটিতে পড়বো, মেবি ইন দ্য ইউএস, মেবি এনিওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, বাট তার কিভাবে অ্যাপ্রোচ করা উচিত এই জিনিসটা? আমার যেটা মনে হয় যে রিসার্চ বেস ইউনিভার্সিটিতে পড়তে হলে ডেফিনেটলি এটা যদি ইফ ইটস সামথিং যেটা আমি হাইলাইট করবো আমার অ্যাপ্লিকেশনে, লেটস সে আমরা যখন এসে গুলা লিখি যে অ্যাডমিশনের জন্য, আমি যদি হাইলাইট করি যে by getting into this university I'll do this work on the research domain, এটা সো তাহলে যেরকম আমরা কো-কারিকুলার যেরকম আমরা করি যে বিভিন্ন টাইপের গেমসে থাকে, বা কেউ কোনো প্রোগ্রামিং বা কোনো টাইপের ডেভেলপমেন্ট করে, কোনো টাইপের অ্যাওয়ার্ড পায় বা ইসে থাকে, সো যদি রিসার্চই ফোকাস হয়, আমি বলবো ওই ধরনের এক্সট্রা কারিকুলারের সাথে ইনভলভ থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন এখন অনেকগুলো অর্গানাইজেশন বা নন প্রফিটস এই ধরনের রিসার্চ বেস কাজগুলো করতেছে, আমি দেখি প্রায় বাংলাদেশ ইজ বিয়ন্ড বর্ডারেও দেখি যে অনেকে এরকম টাইপের পোস্ট দেয় যে এরকম রিসার্চের ভলেন্টিয়ার খুঁজতেছে। সো আমি বলবো যে দ্যাটস দ্য ইজি ওয়ান দ্যাট ইউ ক্যান গেট ইনটু। আর এটা ছাড়াও যদি না হয়, আমি বলবো যে যারা যারা যদি কোনো পরিচিত পিএইচডি ভাইয়া থাকে বা কোনো আপু থাকে পরিচিত, যে যারা এরকম ইউনিভার্সিটির মধ্যে রিসার্চ করতেছে, তাদের কাছে রিচ আউট করা, তাহলে তারা একটা ক্লিয়ার গাইডলাইন দিতে পারবে। কারণ যেরকম এখন আমি আসলে কনসেপ্ট জানি না যে কারো ইন্টারেস্টটা কোনটায়। সো লেটস সে যে আমি পিএইচডি করতেছি, লেটস সে আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতেছি। সো যারা যারা কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতে চায় বা কম্পিউটার সায়েন্সে রিসার্চ করতে চায়, আমি তাদেরকে আরো কনসাইজড অ্যান্সার দিতে পারবো। সো আমি বলবো যে ভলেন্টিয়ারিং করা রিসার্চ বেসড, ইট ডেভেলপস একটা এক্সট্রা কারিকুলার পোর্টফোলিও ফর ইউ when you're interested in a research university. আর reaching out to your seniors if you know any. আর না হলে আই উড সে যে যে গ্রুপসগুলো আছে, ফেসবুকে আরো অনেক গ্রুপস আছে, সো সবাই মোটামুটি অ্যাক্টিভ থাকে ওখানের মধ্যে। আমি বলবো যে রিচ আউট করো, ডেফিনেটলি কেউ না কেউকে পাবেই যে যারা হচ্ছে যে রিসার্চের জন্য ভলেন্টিয়ার খুঁজতেছে। সো তাদের সাথে আই থিঙ্ক ইনভলভ থাকলে দ্যাট অলসো হেল্পস। আর এটা ছাড়া যদি এগুলার একটাও না হয়, তাহলে আমি বলবো যে নিজে থেকে অ্যাটলিস্ট পেপার পড়তে পারা। যে আমি চ্যাট জিপিটিকে আমি বললাম যে আমি ইন্টারেস্টেড লেটস সে বায়োমেডিকেল সামথিং কিছু একটা, লেটস সে আমি ক্যান্সার ডিটেকশন নিয়ে কাজ করতে চাই। সো এই রিলেটেড পেপার্স কি আছে, ওই পেপারসগুলো আমি পড়লাম, পড়ে আমি নিজের মতো করে একটা আর্টিকেলই লিখলাম। লেটস সে এই কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে আমি একটা আর্টিকেল লিখে দিয়ে দিলাম, এটা আমি অ্যাডমিশনস অফিসে আমি এটা দিয়ে দিলাম যে আমি এরকম আর্টিকেল লিখিয়ে আমি রিসার্চ পেপার পড়ে সেটাকে আমি বা লেটস সে আমি ভিডিও বানাই, লেটস সে আমি কোনো একটা পেপার পড়ে আমি সেই পেপারটা কি বুঝাচ্ছে আমি 5 মিনিট একটা ভিডিও করে আমি বুঝাই দিলাম অডিয়েন্সকে ইজি ভাবে। সো এটা কি হচ্ছে যে এটার মধ্যে অন্যরা অনেক ইন্সপায়ার হচ্ছে, অ্যান্ড আমি কাইন্ড অফ একটা কমিউনিটি ডেভেলপ করতেছি, আমি হেল্প করতেছি মানুষজনকে যারা যারা রিসার্চে ইন্টারেস্টেড, তাদেরকে ইজি ভাবে বুঝিয়ে এটার মধ্যে মানুষের নলেজও ডেভেলপ হচ্ছে। সো ডেফিনেটলি সামথিং দ্যাট ইউ ক্যান অ্যাড, যে আমি এরকম এরকম কাজ করেছি, আমি আর্টিকেল লিখেছি, আমি ব্লগ বানিয়েছি। সো রিসার্চ যে করেছে আমার পাবলিকেশনই করতে হবে তা না, রিসার্চের সাথে রিলেট থাকা ইটসেলফ ইজ আ বিগ থিং, যেটা হচ্ছে যে ডেফিনেটলি
helps during the admission process. So yeah, I think these are some of the things like at least I would do. ইয়েস, লাইক রিয়েলি ওয়ান থিং আমার যেটা মাত্র মনে পড়ছে যে রিসার্চ ইজ নট অ্যাবাউট রিসার্চ পেপার। তুমি পেপার বাদেও রিসার্চটাকে শোকেস করার জন্য দেয়ার আর অলসো আদার মিডিয়াম অ্যাজ ওয়েল, রাইট? Exactly, আমরা যদি exactly. জাস্ট এক্সাম্পল দিয়ে বলি, যেটা আমার মাথায় মাত্র আসলো, যে ধ্রুব রাঠে যখন একটা ভিডিও বানাচ্ছে, দ্যাট ইজ অলসো রিসার্চ, রাইট? Right, ইউটিউবে সেই রিসার্চকে ভিডিওর মাধ্যমে আমাদের বলে তার একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতেছে। তো তোমার রিসার্চে তোমার যদি হয়তোবা তোমার লিখতে কম ভালো লাগে, তুমি ভিডিও বানাতে চাও, গো ফর ইট, রাইট? ইউ exactly, শুড গো ফর ইট। exactly. সো দ্যাটস দ্য Exactly. থিং। It only shows the dedication that I have for research. এখন ধরো এখন বলা যায় যে আমার তো ওরকম রিসোর্স নাই, আমার তো আসলে ওরকম কোনো গাইডলাইন নেই আমি কি করব, আমার এরকম আমি কাউকে পাচ্ছি না, আমার কোনো ফ্রেন্ডস, কোনো প্রবলেম নাই। আমি বলবো যে নিজের থেকে লাইক যতটুকু পসিবল, মানে যতটুকু করা পসিবল আমি অতটুকুই করি। অ্যান্ড এটা দিয়ে মানে আসলে অ্যাডমিশনসে যারা থাকে বা এর সাথে মানে তাদের বুঝতে হেল্প হবে যে আসলে ইজ ইট লাইক আই এম অনলি রাইটিং ইট লেখার জন্য নাকি অ্যাকচুয়ালি আই এম ডেডিকেটেড, সো আই এম ডুইং অ্যাট লিস্ট সামথিং। সো ওইখান থেকে ইট প্রুভস যে আসলে আমার ডেডিকেশনটা কিরকম এটার জন্য। সো পারফেক্ট, পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ ভাই। এই সেগমেন্টটাতে এই জিনিসগুলো বলা, লাইক তোমার এক্সপিরিয়েন্স এবং তোমার সাজেশনস। তো এখন আমরা সেগমেন্ট 3-এ যাব, যেখানে আমরা কথা বলবো মূলত স্কিলস নিয়ে, প্রিপারেশন নিয়ে এবং এই রিসার্চের ফিউচার নিয়ে। আই থিঙ্ক আমরা এখন স্টুডেন্ট, আমরা যদি এতটা অ্যাডভান্স লেভেলে নাও জানি, তারপরও যেহেতু এই সেক্টরে তুমি আছো তোমার সেক্টরে, আমি আমার সেক্টরে, আমরা হালকা পাতলা একটু এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করি যে আমি যে জিনিসটা করতেছি সেটার ফিউচার কি, সেটা কি আদৌ থাকবে কি থাকবে না। তো সেই বিষয়গুলো নিয়ে এই সেগমেন্টটা। তো লাইক অনেক বাংলাদেশি স্টুডেন্ট তারা ইঞ্জিনিয়ারিং করতে চায়, এবং বাংলাদেশে যদি আমি এখন দেখি, এটা এপ্রিল মাস চলতেছে, অ্যাডমিশন সিজন অলমোস্ট শেষ না, আসলে শেষই, রেজাল্টও দিয়ে দিছে। সো তাদের লাইক অনেকেই হয়তোবা ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, অথবা তাদের ডিজায়ার সাবজেক্ট পায় নাই, হইতেই পারে, এটা হয় বাংলাদেশে, যেহেতু এক স্টুডেন্ট অনেক, সিট অনেক কম, এই জিনিসগুলো প্রবলেম প্রতি বছরই হয়ে থাকে। তো অনেকেই চাইতেছে যে ইউএসএ তে আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হব, অথবা ইঞ্জিনিয়ারিং কলেজও অনেক আছে, ওখানে ভর্তি হব। তো তাদের কিভাবে আসলে এখন শুরু করা উচিত, তারা এই যে একটা করছে, এবং তার অ্যাপ্রোচটা কিভাবে উচিত, কোন কোন টার্গেট ইউনিভার্সিটিতে ফোকাস করা উচিত, এবং ওই স্পেসিফিক ইউনিভার্সিটি গুলোর অ্যাপ্লিকেশনে তার প্রোফাইলটা কিভাবে তৈরি করা উচিত। অনেক বড় অনেকগুলো কোশ্চেন করে ফেলছি, ইউ হ্যাভ টাইম, ইউ ক্যান এক্সপ্লেন অল দোজ থিং টুগেদার। Sure, sure. So, first questionটা যেটা যে ডিজায়ার্ড ইউনিভার্সিটি, অনেকে ডিজায়ার্ড ইউনিভার্সিটি পাচ্ছে না বা ওরকম পায়নি। সো আমি বলবো যে আসলে ইন দ্য লং রান এখন ডিজায়ার্ড ইউনিভার্সিটিটা আমি যদি চিন্তা করি যে আমার লেটস সে আমি অন্য একটা ইউনিভার্সিটিতে পড়তে চাই বা আমি অন্য কিছু নিয়ে পড়তে চাই, তো সেক্ষেত্রে আসলে আমি যদি জিনিসটা নাও পাই, লেটস সে যে আমি ওই ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছি না বা আমি ওইটার কোনো ইন্টারভিউ পেলাম না ইউনিভার্সিটি থেকে, আই ডোন্ট থিঙ্ক যে এটা আসলে মন খারাপ করার কিছু আছে। সো ডেস্টিনি হ্যাভ ইটস ওন প্যাথ। সো আসলে ইউ নেভার নো যে কোনটা আসলে কোনখান থেকে ওয়ান লিডস টু আনাদার আফটার আনাদার। সো এটা আমি প্রায় বলি, আমার ফ্রেন্ডসদেরকেও বলি যে আসলে এখনো যদি আমি আসলে at the moment যদি আমি নাও দেখি সবকিছু ক্লিয়ারলি, আই থিঙ্ক আই শুড ট্রাস্ট দ্য প্রসেস, যেটা হচ্ছে আমি হোয়াট আই ক্যান ডু বেস্ট আইল ডু ইট। অ্যান্ড ওইখান থেকে আই থিঙ্ক there is always chance that you can improve and go there, and হতে পারে যে even তুমি you can find something better that you didn't know maybe 10 years ago, you never know. So এটা আমি আসলে it's relative to everyone, but that's how I like to see it, যে definitely ট্রাস্ট দ্য জার্নি, যে আমি আমার দিক থেকে আমার রেসপন্সিবিলিটিস গুলো যেগুলো আছে আমি সেটাকে ঠিকঠাক ভাবে করতেছি কিনা, যেটা আমি কন্ট্রোল করতে পারি সেটা আমি ঠিকঠাক ভাবে করতেছি কিনা, এটা ছাড়া আসলে বাকিটা আমি মানে দেখি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে লেটস সে ইউনিভার্সিটিটা অনেক বেশি ম্যাটার করে ইন আ সেন্স, আবার করে না। যে আমি যদি এখন লেটস সে যে কোনো একটা র্যান্ডম ইউনিভার্সিটিতে আমি যাই, আমার পড়াশোনা কিন্তু সব জায়গায় করা লাগবে, এন্ড সেটা কাইন্ড অফ আমার উপর। এখন দেখা গেল যে আমি একটা টপ টিয়ার কোন একটা ইউনিভার্সিটিতে ঢুকে গেলাম, হ্যাঁ এখন টপ টিয়ার ইউনিভার্সিটি মানে ওখানে চ্যালেঞ্জটা ওইরকম, ওইখানের কি বলবো কম্পিটিশনটা সেরকম, অ্যান্ড এক্সপেকটেশনসও এরকম। সো হঠাৎ করে এত বড় একটা ট্রানজিশন বাংলাদেশের কালচার থেকে ইউএসএ কালচারে, তারপরে যে এখানের মধ্যে থাকা খাওয়া ম্যানেজ করা, এখানের রুটিনটার সাথে অভ্যস্ত হওয়া, সো অনেকেই কিন্তু এটার মধ্যে স্ট্রাগল করে।
আবার লেটস সে যে আমি একটা মিড টিয়ার বা অন্য কোনো এসে ইউনিভার্সিটির মধ্যে আমি গেলাম, সো ওইখানের মধ্যে দেখা যাবে যে আমার আসলে এত প্রেশারও নেই, আমি আমার উপরে কাইন্ড অফ ডিপেন্ড করতেছি, অ্যান্ড এখানের মধ্যে আমি একটা ভালো জিপিএ মেনটেন করতেছি। সো আই থিঙ্ক দ্যাট হেল্পস আ লট টু ফাইন্ড আ গুড ক্যারিয়ার, লাইক লেটস সে এটা ইন্ডাস্ট্রি হোক, রিসার্চ হোক, কারণ জিপিএ ম্যাটার্স আ লট। মানে এখানের মধ্যে মানে ওভাবেও না, বাট ইয়া ইট ম্যাটার্স টু সাম এক্সটেন্ট। সো দের ইজ ডেফিনেটলি ট্রেড অফস, যে অনেকে আসলে এই ট্রানজিশনটা কিরকম করতে পারে, কারণ আ গুড স্টার্ট ডাজেন্ট মিন আ গুড এন্ডিং। হ্যাঁ, আর জিনিসটা হচ্ছে যে আ ব্যাড স্টার্ট ডাজেন্ট মিন আ ব্যাড এন্ডিং। সো জিনিসটা হচ্ছে যে অলওয়েজ ট্রাস্ট দ্য জার্নি। ইটস মানে কম্প্যারিজন কারো করা উচিত না যে ও এটাই চান্স পেলো, ও ওইটা চান্স পেলো। ইট রিয়েলি ম্যাটার্স যে আসলে যে I might have a different lifestyle and you might have a different one. So আসলে কেউ কারো স্টেজ জানে না। So that's one thing. আর এটা ছাড়া ডিগ্রির জন্য যেটা, যে লেটস সে আমি ইঞ্জিনিয়ারিং, এখন কোন ইঞ্জিনিয়ারিং পড়বো, there is so many, and even এখন এআই আসার পরেও তো আই থিঙ্ক কত ইঞ্জিনিয়ার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে, অনেক হাইপ যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, কিভাবে কি করে। অনেকে বলে যে এখানের মধ্যে আমি টাইপ করতে পারলে আমি প্রম্পট ইঞ্জিনিয়ার। সো দের ইজ মেনি মিসকনসেপশনস এন্ড অল দ্যাট। সো ফার্স্টে যে আমি কোন ডিগ্রিটা পড়বো, কেন পড়বো, এটা অনেক ইম্পর্টেন্ট। যেরকম অনেককে আমি দেখছি যে এখানের মধ্যে ইউটি এর মধ্যেই অনেকে হচ্ছে যে অ্যারোস্পেস নিয়ে পড়বে, কিন্তু অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর একটা প্রবলেম হচ্ছে যে এটার ইন্ডাস্ট্রিটা অনেক লিমিটেড। মানে অনেকে যেরকম যারা এখানে ইউএস সিটিজেন বা যারা এখানের মধ্যেই ডোমেস্টিক স্টুডেন্টস যারা, শুধু তাদের জন্য অ্যালাউ করে, আর যারা ইন্টারন্যাশনাল তাদেরকে অ্যালাউ করে না। সো দ্যাটস ওয়ান থিং। সো এটা আসলে ডিপেন্ড করে ইন্ডাস্ট্রি। এটা একটা অ্যারোস্পেস, যার কারণে অনেকে সুইচ করেছে, অন্য মেজরে চলে গেছে। অনেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইট হ্যাজ আ ব্রডার ইন্ডাস্ট্রি। মানে আমার জানা মতে, আমি যতটুকু শুনছি বা আমি যতটুকু জানি, কিন্তু এটার যে ওয়ার্কলোড যেটা ছিল, মানে আই স পিপল লাইক ভমিটিং বিফোর ফাইনালস উইক। সো জিনিসটা হচ্ছে যে এত ডিজাইনিং, সলিড ওয়ার্কস, এত টুলস, এগুলো এত কম টাইমে এত ইনফরমেশন গ্রাস্প করা, হোমওয়ার্কস অ্যাসাইনমেন্টস করা, ল্যাবস গুলা করা, মানে অনেকেই দেখা গেছে যে তারপরে দে থট যে ইট মাইট বি এ বেটার অপশন যে আমি যদি অন্য কোথাও সুইচ করি, যেরকম রিলেটিভলি যে রেলেভেন্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রিজ গুলো আছে ওগুলাকে তারপরে সিলেক্ট করে। সো ডেফিনেটলি আই উড সে এগেইন, টক উইথ দ্য এক্সপিরিয়েন্সড ওয়ান্স, যারা এটাকে অলরেডি ডিগ্রিটা কমপ্লিট করছে, অ্যান্ড তারা আরো ভালো বলতে পারবে যে হোয়াটস দ্য রিয়ালিটি কিপস অন চেঞ্জিং। যে আমার 2010 এর যেটা ছিল আর 2020 যেটা ছিল, দুইটা ডিফারেন্ট। হয়তো একটা মেজর তখন ভালো ছিল, এখন যে এটার ট্র্যাকশন চেঞ্জ হয়ে গেছে। সো ইউ নেভার নো। সো ডেফিনেটলি ওয়ার্ক অন দ্যাট। যেমন আমি একটু পার্সোনালি যদি আমি বলি, যে আমি কম্পিউটার সায়েন্স সিলেক্ট করেছি বিকজ অফ আ নেটফ্লিক্স সিরিজ সিলিকন ভ্যালি। সো আমি এটা দেখি যে ওখানে অনেক প্রোগ্রামিং করে, অনেক কিছু করে, এটা ওইটা, অ্যান্ড আই কাইন্ড অফ লাইক ইট। যে আসলে এখানের মধ্যে আমি মেইনলি একাডেমিক্যালিও চিন্তা করলে, আবার যদি আমি জব রিলেটেডও চিন্তা করলে, আমার সফটওয়্যার নিয়ে কাজ করতে ভালো লাগে। জিনিসটা হচ্ছে আই সি ইট অ্যাজ আ ফান থিং টু ডু। আমি যখন এটা নিয়ে টাইম স্পেন্ড করি, ইটস নট লাইক যে একাডেমিক প্রেশার আমার উপর, ইটস মোর লাইক যে খেলা, যে ইটস লাইক লজিক বিল্ডিং। সো আমি এটা দিয়ে কিছু একটা বানাচ্ছি, দ্যাট গিভস মি জয়। সো আমি বলবো যে ডেফিনেটলি চুজ ইউর ডিগ্রি, যে কোন লাইনে তুমি পড়াশোনা করতে চাও। সো ইয়া, লাস্ট যে কোশ্চেনটা ছিল এই সেগমেন্টের, সেটা ছিল এই কোশ্চেনটার, সেটা হলো কি কি স্কিল রিসার্চ করার জন্য কি কি স্কিল আসলে প্রি রিকুইজিট, তোমার এই স্কিলগুলো থাকা প্রয়োজন এটা? আচ্ছা। সো ফর দ্যাট, সিন্স ইটস ইঞ্জিনিয়ারিং, ডেফিনেটলি ম্যাথস, ইউ হ্যাভ টু নো ম্যাথস। যে আমি আসলে যে বেসিক্স গুলো, আমার ফাউন্ডেশনস গুলো ঠিক আছে কিনা, যে এখানের মধ্যে এখন আমি যে ইউনিভার্সিটিতেই যাই না কেন, আমার ম্যাথসের ফাউন্ডেশনস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ওয়ান থিং আই লাইক অ্যাবাউট দ্য কারিকুলাম হিয়ার, যে ওরা অনেক বেশি ভিজুয়াল, লাইক যেটাই করবে, লাইক লেটস সে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস গুলো, একটা অনেক ফান একটা টুল আছে ডেসমোস। আমি জানতাম না বাংলাদেশে থাকতে যে দের ইজ দিস টুল। সো ডেসমোসে যেটা হয়, যে আমি কোনো একটা ইকুয়েশন দিচ্ছি, এটা কিভাবে করে ফর্ম করতেছে, লাইনস গুলো কিভাবে হচ্ছে, গ্রাফস গুলো কিভাবে হচ্ছে, এটা আমাকে দেখাচ্ছে। সো আমি কাইন্ড অফ বলতে পারি যে আসলে লেটস সে এই ফর্মুলাটা, এটা দেখতে কিরকম হবে। মানে এত পারি না, বাট সামওয়াট পারি। সো ইট গিভস মি, আই ফাইন্ড ইট রিয়েলি এনজয়িং, যে এটা আমি জানতাম না আগে, এখন আমি এটা জানতেছি। সো ম্যাথস ওরা অনেক হাইলাইট করে যেখানেই যাই, যে ইঞ্জিনিয়ারিং আমি পড়ি না কেন, আমার অনেক লাগবে। আর এটা ছাড়া হচ্ছে যে আই থিঙ্ক
আর কি আছে ম্যাথসে কিছু স্পেসিফিক্স বললে ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটিস, সো দিজ আর সাম অফ দ্য ফাউন্ডেশনস অ্যান্ড মেবি লিনিয়ার অ্যালজেব্রা। সো এই ফাউন্ডেশনস গুলো থাকা ইজ বেটার। আর এখন আমি যে ডিগ্রিতে থাকি, লেটস সে অ্যারোস্পেস বা রোবোটিক্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এই ধরনের ইস্যুগুলোর মধ্যে আই থিঙ্ক সাম প্রজেক্টস হেল্প টু সাম এক্সটেন্ট। লেটস সে যে আমি কোনো একটা প্রজেক্ট বানালাম, যে একটা সেন্সর বেসড একটা কিছু একটা বানালাম, লেটস সে যে রোবোটিক্স এর মধ্যে কত সেন্সর নিয়ে কাজ হয়। আমি একটা কি বলে ওটাকে, আর্ডুইনো দিয়ে আমি একটা গাড়ি বানালাম, যে একটা রিমোট কন্ট্রোল গাড়ি বা এরকম কিছু অনেকে বানায়। আমি দেখি এখন আমার এর সাথে যে বিভিন্ন কম্পিটিশনসে যায়, ইন্টারন্যাশনাল কম্পিটিশনসে যায়, ওখানের মধ্যে এটা বানায় ওটা বানায়। সো আমি বলবো যে ডেফিনেটলি ওইগুলা নিয়ে খুঁটিনাটি জানা, এগুলা নিয়ে tweaking and all that, building something definitely helps. Since the engineering, it's all about hands-on টেকনোলজি। সো হ্যান্ডস অন থাকলে এটা ইউনিভার্সিটি ওরা অনেক পছন্দ করে, যে আমি এটা বানিয়েছি, আমি ওটা বানিয়েছি, আমি এই কম্পিটিশনে গিয়েছিলাম। সো ইয়া, এগুলো আর কি মোটামুটি আই থিঙ্ক দ্য জেনারেল স্কিলস দ্যাট হেল্পস ইউ। আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে বিহেভিয়ারালের মধ্যে যে এখানে অনেক বেশি টিম ওয়ার্ক হয়, যে আমরা যখনই কোনো কাজ করতেছি, যে আমি আরেকজনের সাথে ভালো করে কাজ করতে পারতেছি কিনা, আমার লিডারশিপ এক্সপিরিয়েন্স গুলো কিরকম। সো এগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়। যে স্কুলের মধ্যে আমাদের যে বিভিন্ন অলিম্পিয়াডস হয়, বিভিন্ন টাইপের কম্পিটিশনস হয়, ওগুলো জয়েন করে আই থিঙ্ক এইগুলা বিল্ড আপ করা যায়, যে টিম ওয়ার্ক কিভাবে, লিডারশিপ এক্সপিরিয়েন্স কিভাবে বিল্ড করা যায়। আমার টাইমে যেরকম আমি করতাম, যে আমাকে স্কুলে থাকতে আমার পাপা আম্মু দিত না যে কোনো ক্লাব করতে বা কোনো ইসে করতে, এন্ড আমার ইন্টারেস্ট ওগুলো অনেক বেশি। আমি ক্লাবিং করতে যেতাম, আমি এটা করবো ওটা করবো, কিন্তু দিত না, বলতো যে পড়াশোনা খারাপ হয়ে যাবে, তোমার গ্রেডস খারাপ হয়ে যাবে, দরকার নেই কোনো, এগুলো পারবে না। বাট আমার জন্য যেটা ওয়ার্ক করছে, যে আমি যখন এগুলো করতেছি, আমার ইট হেল্প মি, যে আমার পড়াশোনার মধ্যে, কারণ বেসিক্যালি আমার পড়াশোনার কনসেপ্টস গুলো কিন্তু আমি এখানে কাজে লাগাচ্ছি, ইভেন রেলেভেন্ট, লাইক আমার ইউনিভার্সিটিতে আমি যেগুলো নিয়ে কাজ করবো বা সামথিং। সো আমি হচ্ছে আমার স্কুলের ক্লাবস যেগুলো আছে ওগুলো জয়েন করছিলাম, অ্যান্ড ওখান থেকে দেখা গেছে যে আস্তে আস্তে বিভিন্ন ইভেন্টসে যেতাম, ফ্রেন্ডসদের সাথে কম্পিটিশনে যেতাম। সো ওইখান থেকে দ্যাট হেল্প সাম ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিস। পারফেক্ট। এটা সবার ক্ষেত্রেই হয়, আই থিঙ্ক আমার অডিয়েন্সরা রিলেট করতে পারতেছে। সেটা হলো যে বিভিন্ন ক্লাবিং এ জয়েন করলে আম্মু বলবে যে তোমার সময় নষ্ট হইতেছে, কারণ অনেক ইভেন্টস হয়, ইভেন্টস গুলোতে অনেক রেসপন্সিবিলিটিস থাকে। আমিও করছিলাম, বাট এগেইন লাইক মোস্ট অফ দ্য প্যারেন্টস এটাই মনে করবে। বাট এগেইন যতটুকু, অবশ্যই আমি এটা বলবো না যে জাস্ট প্রুভ ইউর প্যারেন্টস রং এট সামথিং, নো, তারা তাদের জায়গা থেকে হয়তো তারাও তোমার জন্য ভালোই চাইতেছে। ওকে, সো বাট দ্য থিং ইজ তুমি ব্যালেন্স করা শিখো, এটাই লাইফ, দুই জায়গা থেকে ব্যালেন্স করতে হবে। ইটস অল অ্যাবাউট ব্যালেন্সিং। এটা যে আমার করতেই হবে তা না, মানে যার জন্য যেটা ওয়ার্ক করে। যে লেটস সে যে অনেকে এটা হয়তো হলে পড়াশোনা খারাপ হয়ে যাবে, তো আই উডন্ট রেকমেন্ড দ্যাট। ডেফিনেটলি ডু ইট, যে একটা পয়েন্ট যে যদি ব্যালেন্স করা যেতে পারে তাহলে করো, ইটস অপশনাল। সো বাট ডেফিনেটলি এগুলো সবকিছুর প্রথমে লেখা আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। দ্যাটস মিন তোমার পড়ালেখার পাশে তুমি যেটা এক্সট্রা করবা, এটা কখনোই ওইটা ওইভাবে সাজেস্ট করে না যে এক্সট্রা করো বলতে যে তোমার পড়াশোনা বাদ দিয়ে তুমি এটা করো। নো, নেভার। সো দ্যাটস দ্য থিং। হ্যাঁ, তো এই জিনিসগুলোতে এভাবে নিজেকে করো। আর ভাইয়া একটা টুলের কথা বলছে, ডেসমোস। যারা এই জিনিসটা সম্বন্ধে জানে না, সেটা একটা গ্রাফিং ক্যালকুলেটর বলতে গেল। তুমি কোনো ইকুয়েশন দিলে ওখানে তোমাকে জাস্ট ওইটার ভিজুয়ালাইজেশন দেখাবে যে কিভাবে জিনিসগুলো ওয়ার্ক করে। আমরা যখন বিভিন্ন ইকুয়েশন সলভ করছি, কিউবের ইকুয়েশন, স্কোয়ারের ইকুয়েশন, আমরা কিন্তু জাস্ট ম্যাথমেটিক্যালি করতাম। আমি বাংলা মিডিয়ামে আমার কথা বলতেছি, আমি জানি না যে ওইটা কেন দুইটা সলিউশন হয়, ওই গ্রাফটা কিরকম আন্দাজে মারতে হইতো যে কিউবের মেয়ে হয় এইরকম। আমি মুখস্থ করে দিতাম সেম এগুলো প্রতিটা জিনিস মুখস্থ করে মেরে দিতাম। কিন্তু এখানে আসার পর যে জিনিসটা দেখছি, ওরা প্রতিটা ইকুয়েশন কেন দুইটা সলিউশন, কেন এটা আপওয়ার্ডস, কেন এটা ডাউনওয়ার্ডস, এই জিনিসগুলো এক্সপ্লেন করে উইথ দ্যাট গ্রাফিং ক্যালকুলেটর। তোমার যদি ম্যাথে ইন্টারেস্ট থাকে, আমি দেখছি ম্যাথের বিশেষ করে ক্যালকুলাসের অলমোস্ট 80% ইজ অল অ্যাবাউট গ্রাফ, 80-90% সবকিছু গ্রাফ, রাইট? সো
এবং ক্যালকুলাসে আরেকটা মজার জিনিস বলি, সেটা হলো আমি মাঝে মাঝে ভাবতাম কেন আমরা ইকুয়েশন গুলো সলভ করি। তখন বলতো তুমি যে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তুমি একটা গম্বুজ বানাবা, ওই গম্বুজে কতটুকু ইট লাগবে, কতটুকু বালি লাগবে, সিমেন্ট লাগবে, এগুলো সব ক্যালকুলাস নাকি। আমি শোনার পরে বললো হোয়াট। তো দ্যাটস আ থিং, প্রতিটা জিনিসের মানে আমাদের অনেক কিছু পড়াশোনার সময় বোরিং লাগে। আমার নিজের ক্ষেত্রে আমি আমি এত ইন্টারেস্টেড না ম্যাথে আসলে, বাট এগেইন যখন আমি এই জিনিসগুলো দেখছি যে কেন আমাদের এই জিনিসগুলো করানো হইতেছে, ক্যালকুলাস অনেক সময় বোরিং লাগতো, তখন আমি দেখছি যে প্রতিটা এই রুলস এর না আলাদা একটা অ্যাপ্লাই আছে ইন্ডাস্ট্রি লেভেলে অথবা আমাদের প্রফেশনাল লাইফে, এই কারণে আমাদের শেখানো হয়। এবং ওই জিনিসটা না আমাদের এডুকেশনে আমাদেরকে বলে না কোথায় আমরা এটা অ্যাপ্লাই করব। দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে, ওটা ইন্টারেস্ট হারায় ফেলে, যে আমাদের হুদাই মনে এটা পড়াইতেছে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট এটাই বলে। That's fine. So, একটা 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 জিনিস এটা নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি একটা জিনিস শেয়ার করব। হুম, আমার খুবই ফেভারিট সাবজেক্ট ফিজিক্স, অনেক হুম, অনেক ভাল লাগে। যে এটা ইটস লাইক এ স্টোরি অফ ম্যাথস, লাইক আমার অনেক ভাল লাগে। তো স্কুলে যেটা করতো, স্কুলে না সরি আই থিঙ্ক না আই থিঙ্ক স্কুলে, হ্যাঁ স্কুলে যেটা করতো, আমাদের যখন পড়াতো বলতো যে এটা মেমোরাইজ করো, এটা এইভাবে আসছে, এটা এইভাবেই করবা, আমাদের একটা হুম, স্পেসিফিক ওয়েতে সলভ করার একটা ওয়ে দেখা যেত। সো যখন আমরা লেটস সে অন্য বই পড়ে অন্যভাবে কোনো একটা সলিউশন বের করি, তো ওইটা একসেপ্টেড হতো না, বলতো যে না মার্কস দিব না। সো এটা আমাকে অনেক ডিমোটিভেট করছিল। অ্যান্ড আমি অলওয়েজ বলতাম, আমার মনে আছে যে আমি ছোটবেলায় কান্নাকাটি করছি মাঝে মাঝে যে আমাকে অ্যাপ্লাই করতে দেয় না, আমি সায়েন্স পড়তেছি, আমার সায়েন্স বুঝতে দেয় না, খালি বলে মুখস্থ করো মুখস্থ করো। সো আমার এটা খুব খারাপ লাগতো। কিন্তু এখানের মধ্যে যেটা হয় যে অনেকেই মানে এটা পরবর্তীতে আমিও নিজের থেকে যখন আমি বই পড়তাম বা ইসে করতাম, সো অলওয়েজ আমি বলবো যে ভিজুয়ালি বোঝাটা আগে অনেক ইম্পর্টেন্ট। যে আমি যখন বুঝতেছি কোন একটা জিনিস, আই উড নেভার ফরগেট দ্যাট। সো yes. ঠিকঠাক ভাবে আমি আসলে বুঝতে পারলে এটা একটা স্টোরি হিসেবে, মানে আমার যেটা কমপ্লেক্স ভাবে বোঝা লাগবে তা না, কোন একটা কমপ্লেক্স কনসেপ্টকে আমি যদি সোজা ভাষায় কাউকে বুঝাতে পারি, তার মানে আমি ওটা বুঝতে পারছি। সো জিনিসটা হচ্ছে যে অলওয়েজ আই উড সে যে ইফ ইউ আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ম্যাথস, ইফ ইউ আর ট্রাইং টু ডু ফিজিক্স, এভাবে করে বোঝার ট্রাই করতে, অ্যান্ড মেবি অন্যকে বোঝালে দ্যাট অলওয়েজ হেল্পস। পারফেক্ট। এখন তো এআই এর যুগ এসে পড়ছে, আমরা নেক্সট এআই নিয়ে কথা বলবো একটু বেশি। বাট তোমার কোনো কিছু বুঝতে সমস্যা হইতেছে, আমার নিজেকে নিজে কোশ্চেন করতেছে যেটা আমাকে কেন পড়াইতেছে, ইউ হ্যাভ Right. অ্যানাদার টিচার উইথ ইয়োর ফোন, রাইট? জাস্ট আস্ক ফোন যে এটার আমার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা কোথায় হবে, এটা আমি কেন পড়তেছি। ও যখন বলবে, তুমি যখন দেখবা যে ওয়াও এটা এখানে অ্যাপ্লাই হইতেছে, তুমি নিজে ওইটা আরো শিখবা। আমি নিজে এটা Exactly. করতাম যখন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমি কখনো ইকোনমিক্স পড়িনি এবং আমি লিবারাল আর্টস কলেজে পড়ছি, তো ইকোনমিক্স এর কোর্স নেওয়া লাগছে, অনেক কিছুই থিওরি পড়াইতেছে, আমি বুঝতেছি না কোথায় লাগছে। কিন্তু ওইটা যখন আমি বুঝছি যে রিয়েল লাইফ এটা কিভাবে ওয়ার্ক করতেছে, যখন শুনলাম টেরিফস কি, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, তখন বলবো ওয়াও ইটস রিয়েলি গুড, এটা তো জানা দরকার। তাহলে তার হেডলাইন Exactly. পড়ে এরকম লাগবে না যে ট্রাম্প এই কাজগুলো কেন করতেছে, রাইট? সো দ্যাটস দ্য থিং। সো অলওয়েজ আস্ক লাইক এআই টেকনোলজিকে নিজেকে বন্ধু বানায় ফেলো, কোনো কিছু প্রবলেম হলে ওখানে জিজ্ঞাসা করো, আই থিঙ্ক ইউ আর দেন গুড টু গো। দেন এআই নিয়ে যেহেতু কথা বলতেছি, আমি আবার এআই প্রসঙ্গে চলে আসবো। সেটা হলো লাইক আমরা এখন সব ইন্ডাস্ট্রি মুভ হইতেছে এআই কেন্দ্রিক, ওরা এআই রিলেটেড জিনিসপত্রগুলো নিজেদের কোম্পানিতে অ্যাপ্লাই করতেছে এবং ইটস রিয়েলি গুড। তো এখানে অনেকে আবার এটা বিরুদ্ধে যে এআই ইউজ করা উচিত না। সো এই ক্ষেত্রে তোমার অপিনিয়নটা কিরকম, যে কিভাবে আসলে যেহেতু তুমি এই সেক্টরে মেশিন লার্নিং এআই টেকনোলজিসে, তো তোমার এখানে অ্যাপ্রোচটা কিরকম, বা যে কি করা উচিত শুনি। আচ্ছা, সো ফার্স্টে আমি যেটা বলবো ফর এভরিওয়ান, যে যারা এটার পক্ষে বিপক্ষে, একটা জিনিস বলবো যে ইটস নট লাইক আ বাইনারি, যে আমি 0 আর 1 এরকম আমি একটা ডিভাইড করব যে এটা না হলে ওইটা। লেটস সে আমি যদি একটু আগের ইসাতে যাই, লেটস সে যখন কম্পিউটার ইনভেন্ট করা হয়, সো তখন কি ভাবছে যে তখন যারা হিসাব করতো, হাতে হিসাব করতো, তখন ভাবছে যে তাদের জব চলে যাবে, যে আমাদের তো আর দরকার নাই কম্পিউটার, তাহলে কেন লাগবে আমার, আমি কম্পিউটার কেন ইসে করবো। তো আমি এটাকে আনাদার ইনভেনশন হিসেবে দেখতেছি, যে ইটস জাস্ট হেল্পিং ইউ মোর। বাট এটা কিভাবে আমি ইউজ করতেছি বা আমার জন্য এটা কিরকম হবে, দ্যাট ইজ ভেরি রিলেটিভ। যে
আমার আমার যেটা মনে হয় যে লেটস সে আমরা সবাই তো ফোন ইউজ করি, তাই না? তো Yes. এখন অনেকে ফোন দিয়ে কি করে যে আমরা বিভিন্ন লেটস সে আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, আমরা হচ্ছে বিভিন্ন এন্টারটেইনমেন্টের জন্য বিভিন্ন ইস্যু করি, ইউটিউবে ঘাটাঘাটি করতে থাকি। কিন্তু অনেকে আবার এই ফোন ইউজ করে কিন্তু দেখা যাবে যে বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছে, পড়াশোনা করতেছে, এটাকে বিভিন্ন টাইপের লেটস সে যে এডুকেশনাল যেই রিসোর্সেস গুলা সেগুলো শেয়ার করতেছে, দেখতেছে। Okay. সো সেখান থেকে পড়াশোনা করে কিন্তু অনেক কিছু করতেছে। Yes. So আমার মনে হয় যে how I am using this AI technology that really depends on me, যে আমি পার্সোনালি আমার পার্সোনালিটিটা কিরকম, আমি আসলে কিরকম টাইপের পার্সন। আই থিঙ্ক দ্যাট হেল্পস ইউ লট। যে আমি আমার যেরকম আমি বাংলাদেশে যখন আমি ছিলাম, একটা সিম্পল এক্সাম্পল, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার আম্মু আমার রুম গুছায় দিত, যে সবকিছুর মধ্যে লেটসে আমি পড়ে টরে উঠে যেতাম, ইসেতে আমার টেবিলের মধ্যে বই খাতা সব ছড়ায় ছিটায় আছে, আম্মু যে ঠিক করতো। এখন এই হ্যাবিটটা কিন্তু ডেভেলপ হয়েছে। আমি এখানেও যখন আমি আসি, আমি কিন্তু আর বইটাই আমার এরকম উল্টাপাল্টাই থাকে। সো দেখা যাচ্ছে কি যে এটা আমাকে অনেক বেশি আমি বুঝলাম যে আমার পার্সোনালিটি ট্রেটটা কিরকম, যে আমি পার্সোনালি আসলে কিরকম টাইপের পার্সন। আমি ট্রাই করি, এমন না যে গুছাই না, গুছাই, বাট আমার ফ্রেন্ডসরা অনেকে আছে তারা হয়তো আরো গুছিয়ে রাখে, আরো অর্গানাইজ থাকে। সো আমার মনে হয় যে এআই এর যে ব্যাপারটা, এটাও অনেকটা এরকম, যে অনেকে থাকবে যারা বলবে যে না আমি এআই ইউজ করবো না, এটা ভালো জিনিস না, এটা না ওইটা না। অনেকেই থাকবে যারা এআইটার বেনিফিটসটা আমি কি কি নিতে পারি এখান থেকে, লেটস সে যে আমার এখানে কিভাবে আমি আমাকে হেল্প করতে পারি এআই দিয়ে, সেটার প্যাথওয়েজ ফাইন্ড করবে। মানে এগুলা নিয়ে কথাবার্তা বলে বসে থাকবে না, এটার অ্যাকচুয়ালি এটার উপর অ্যাক্ট করে কিছু একটা করার ট্রাই করবে। সো জিনিসটা হচ্ছে যে always it depends on how you are taking it, how you are doing it. And সবাই আসলে এটা মানে যেটা আমি বললাম যে দিস ইজ নট লাইক আ বাইনারি নাম্বার যে ইদার 0 or 1 আমি সিলেক্ট করব। আমার হচ্ছে ফাইন্ড করতে হবে যে কিভাবে ইউজ করলে মোস্ট এথিক্যাল ইউজ, মোস্ট ইউজফুল বা এফিশিয়েন্ট আমি প্রোডাক্টিভলি আমি কাজ করতে পারি, আমার সেটা আমি খুঁজে বের করা হচ্ছে যে আমার এজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে আমার টার্গেট হবে। অফকোর্স প্রতিটা জায়গায় আমাদের এই এআইটা আমাদের লাইফটাকে একটু ইজি করে দিছে, আমাদের প্রোডাক্টিভিটিটা আরো বাড়ায় দিছে, নট যে আমাদের প্রোডাক্টিভিটি কমায় দিছে আমরা এরপর রিলাই হয়েছি। জাস্ট ইনফরমেটিভ আমি আরেকটা কথা বলে দিই, সেটা হলো এই যে পডকাস্টটা দেখতেছো তোমরা, এই পডকাস্টটাকে তোমাদের জন্য ইন্টারেস্টিং করার জন্য আমরা এআই এর হেল্প নিছি। সত্যি কথা যেটা, পডকাস্টের স্ট্রাকচারটা সুন্দর করে করার জন্য আমরা এআই এর হেল্প নিছি। এতে কি হয়েছে, আমরা যে পডকাস্টটা করতেছি সে পডকাস্টটা এআই করে দিত, আমি তোমাদের সম্বন্ধে জানছি, তোমরা কি চাও এটা আমি জানছি, আমি এআই কে ইউজ করে জিনিসটাকে আর একটু ডেভেলপ করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো ইউজ ইট উইথ অল অফ ইউর ওয়ার্কস, তোমাকে ওটা হেল্প করবে। এরকম না যে যেটা ভাইয়া বললো যে বাইনারি, আইদার চুজ 0 or 1, ইয়েস অর নো। দিস ইজ নট ইয়েস অর নো, দিস ইজ অল অ্যাবাউট হাউ ইউ উইল ইউজ ইট। রাইট? পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি অলমোস্ট এআই নিয়ে কথাবার্তা হয়ে গেছে, তো এখানে আমি জাস্ট আরেকটা কোশ্চেন করি, সেটা হলো আমি আজকে একটা স্টুডেন্ট, সে বলতেছে যে আমি ওকে এআই ইজ রিয়েলি গুড দ্য মার্কেট, আমি এই বিষয়ে পড়াশোনা করব। ওকে, সো এআই রিলেটেড ও ইউএসএ তে পড়াশোনা করতে চায় সে, হয়তোবা এআই যে মেজরটা সেটা সবগুলো কলেজে থাকে না, মোস্ট অফ দ্য কেসে লিবারেল আর্টস কলেজগুলোতে তো থাকেই না, কারণ ওখানে ইয়াগুলো অনেক কম থাকে, মেজর্স গুলো অনেক কম থাকে মোস্ট অফ দ্য কেসে। সো সে যদি এআই নিয়ে পড়তে চায়, তার রোড ম্যাপটা কিরকম হওয়া উচিত সেটা যদি একটু বলতে হয়। ফার্স্ট অফ অল এআই নিয়ে পড়ার জন্য যে আমার মেজরই এআই হতে হবে তা না, আমার হচ্ছে ফাউন্ডেশন স্ট্রং হতে হবে। যেরকম আমি কিন্তু কম্পিউটার সায়েন্সে, এখন এআই রিলেটেড মেজর্স আছে অনেকগুলা, বাট আমি বলবো লাইক লেটস সে যে যখন এনভিডিআর যেরকম আই থিঙ্ক সিইও উনি আর কি বলে যে জেনসন হুয়াং, উনি বলে যে আমার ফাউন্ডেশনস গুলা ভালো করে ঠিক থাকা লাগবে, যে আমি যখন পড়তেছি কোনো কিছু একটা, আমি মেইন কনসেপ্টস গুলোকে ঠিকঠাক ভাবে বুঝতেছি কিনা। কারণ এআই হচ্ছে অনেক বেশি একটা ইভলভিং ইন্ডাস্ট্রি, এটা কিন্তু কখনোই যে আমার একটা মানে একটা সেম পর্যায়ে যে অলওয়েজ থাকবে এটা কিন্তু না, অলওয়েজ ইটস গেটিং স্ট্রঙ্গার অ্যান্ড মোর এফিশিয়েন্ট, আরো ভালো প্রোডাক্টিভ রেজাল্ট দিচ্ছে। সো জিনিসটা হচ্ছে যে এআই পড়তে হলে আই উড সে যে আমার ফাউন্ডেশনস গুলো স্ট্রং থাকা ইম্পর্টেন্ট, যেরকম কম্পিউটার সায়েন্সের কিছু ফাউন্ডেশনস, যেরকম ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস, ক্যালকুলাস মানে ম্যাথস যেগুলো আছে, তারপরে হচ্ছে লেটস সে আমার সাম পাইথন প্রোগ্রামিং নলেজ। সো এখন এখান থেকে যদি আমি একটু অ্যাডভান্স ভাবে আমি বলি যে এআই এর অ্যাকচুয়াল রোডম্যাপটা কি, যেটা আমি ফলো করি, যেরকম আমার ফার্স্টে আমার বুঝতে হয়েছে, আগে তো ম্যাথস বুঝলাম, বুঝে এখন আমার মেশিন লার্নিং এর
আমি একটু লাইনে গিয়েছি, যে যেরকম মেশিন লার্নিং এর যে কারেন্ট অ্যালগোরিদমস গুলা যেগুলো কাজ হচ্ছে, যেরকম লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, নেইভ বায়াস, হুম হুম সো এগুলো কতগুলো মানে এই যারা যারা ইন্টারেস্টেড এটা নিয়ে কাজ করতে, পরবর্তীতে আস্তে আস্তে আসবে জিনিসগুলো, যে মেশিন লার্নিং এর কিছু কনসেপ্টস পড়া, তারপর ডিপ লার্নিং এর কিছু কনসেপ্টস পড়া। ডিপ লার্নিং এর পরে যে আমি একটু এলএলএম নিয়ে বুঝলাম, এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেরকম এই যে চ্যাট জিপিটি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, হুম হুম হুম। পারপ্লেক্সিটি, ক্লড, এগুলো একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এলএলএম নিয়ে পড়া, এলএলএম থেকে এলএলএম আর্কিটেকচার নিয়ে পড়া, কিছু এনএলপি মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে পড়া, মানে এগুলো তো সব আমার এক একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? ল্যাঙ্গুয়েজ, আমরা এটা ইয়েস। টাইপ করতেছি, আমরা ইসে করতেছি, ওখান থেকে এটা প্রসেসিং হচ্ছে। সো এগুলো নিয়ে আস্তে আস্তে পড়ে আই উড সে যে তারপর ডেভেলপমেন্ট করা। এগুলো হচ্ছে যে ফাউন্ডেশনস। যখন আমার ফাউন্ডেশনস বা থিওরিটিক্যাল কনসেপ্টস গুলো যদি আমার ক্লিয়ার থাকে, এবার এআই এর ট্র্যাজেক্টরি যেখানেই চেঞ্জ হোক না কেন, আমার অলওয়েজ আই ক্যান অ্যাডাপ্ট ইনটু ইট। বাট আমার ফাউন্ডেশনস যদি স্ট্রং না হয়, তাহলে যে আসলে আমার যেরকমই অ্যাডাপ্ট করুক, যেখানেই এসে করুক, আমি আসলে ওইটা কোপ আপ করতে পারবো না। সো দ্যাটস হাউ অ্যাট লিস্ট আই এম ফলোইং ইট। পারফেক্ট পারফেক্ট। যেটা বলতেছে সবসময় যে বেসটা অলওয়েজ স্ট্রং রাখো, তখন নতুন যে টেকনোলজি আসুক তুমি ওখানে জাম্প করতে পারবা। কারণ রাইট, প্রতিটা জিনিসের বেসিস সেম, যেটা আমরা আসলে কম্পিউটার সায়েন্স মেজর, আমিও তো, ওখানে যেটা বলা হয় সেটা হলো ডিএসএ টা অনেক বেশি তোমার অনেক। স্ট্রং রাখতে হবে, ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম। সো তোমরা যে এরকম না যে এখন এআই পড়তেছে আমরা এআই মেজরে যেতে হবে, এরকম না। ওইটার ফাউন্ডেশনটা রাখো, তুমি এআই তে মাস্টার্স করতে পারবা, পিএইচডি তে করতে পারবা। এখন আস্তে আস্তে যেহেতু এই টেকনোলজিটা আসতেছে, আমি ধারণা করতেছি সবাই আলটিমেটলি আন্ডার গ্রেড এটা অ্যাপ্লাই করবে, বাট এখনো দিস ইজ লাইক গ্রোয়িং। সব ইউনিভার্সিটিতে তুমি হয়তোবা এআই মেজরটা পাবা না, এর মানে এ না যে তুমি এআই পড়তে পারবা না, ওরা রাইট, ফাউন্ডেশন কোর্স রাখবেই এখানে, রাইট? রাইট, রাইট, ডেফিনেটলি, ডেফিনেটলি। ওকে, পারফেক্ট। তো এই সেগমেন্ট মোটামুটি শেষ। এর নেক্সট সেগমেন্টে আমাদের একটা কুইক অ্যান্সার এবং কোশ্চেন্স এর সেগমেন্ট আসবে, যেটাকে আমরা বলি র্যাপিড ফায়ার, ইফ ইউ নো ইউ নো, দ্যাটস ইট। ওকে, সো ইউএসএ তে আমি প্রথম কোশ্চেনটাতে যাই। ইউএসএ তে লাইক পড়াশোনার ক্ষেত্রে কোনো এমন একটা ভুল ধারণা আছে যেটা তুমি আজকে ভাঙতে চাও? সেটা হচ্ছে যে ইউএসএ তে গেলে অনেক টাকা ইনকাম করে। সো এটা রিজন হচ্ছে যে বিকজ ইউএস এর এখানে হ্যাঁ টাকা হয়তো ইনকাম করে, যে এখানের মধ্যে যে জবগুলো আসে ওইখানের মধ্যে হয়তো ভালো একটা স্যালারি দেয়, বাট এখানে লিভিং কস্টটাও ওই রকম, মানে স্যালারি অনুযায়ী। সো ইটস নট যে আসলে আমি মানে ওখানে টাকা ইনকাম করতেছে, আমার এটা আসলে টাকাটা আবার ওখানে ইনভেস্টও হয়ে যাচ্ছে আমার লিভিং কস্ট এন্ড অল। সো দিস ইজ সামথিং। লাইক সেম জিনিস এখানে আমিও দেখছি, লাইক মোস্ট অফ দ্য কেসে এখানে হ্যান্ড টু মাউথ চলে, যা ইনকাম করে তাই ওরা দিতে হয়, সেভিংস Exactly. অনেক কম করা যায়। ওরা ওদের Exactly. কালচারটা এভাবে বিল্ড করছে যে তুমি অনেক অনেক পেইন হয়ে যায় সেভিং অনেক করতে। পেইন। তারপরে অলওয়েজ হচ্ছে যে আমার ইসে থাকতে হবে, কি জানি ইন্স্যুরেন্স থাকতে হবে। লেটস সে কারো যদি গাড়ি থাকে, গাড়ির ইন্স্যুরেন্স, এটার ইন্স্যুরেন্স। লেটস সে যদি দেখা যায় যে কোনো টাইপের ইসে হয়, অ্যাক্সিডেন্ট হয় অর সামথিং, তাহলে আমার এটা সবকিছু নিয়ে টান দিবে। যে লেটস সে আমার এখানে অ্যাক্সিডেন্ট হলো, আমার গাড়ির ইন্স্যুরেন্স বেড়ে যাবে, এটা বাড়বে, ওইটা বাড়বে। সো এভরিথিং ইজ রিলেটেড এন্ড কানেক্টেড, কারণ অনেক সিস্টেমেটিক ওয়েতে সবকিছু আসলে ইয়েস ইয়েস, চলে। সো অনেক লাইক এই জিনিসগুলো মাথায় রাখতে হবে অলওয়েজ। এখানে আমি অ্যাডভান্সে যাবো না, এগুলো অনেক অ্যাডভান্স জিনিসপত্র, এগুলো অনেক পেইন খাবা, বাট ওইগুলো নিয়ে এখন ভাবার দরকার নেই। নেক্সট হলো এমন একটা সেকেন্ড কোশ্চেন, এমন একটা দেশীয় অভ্যাস যেটা ইউএসএ তে তোমাকে অ্যাবসলিউটলি ব্যাকফায়ার করছে। সেটা হচ্ছে আমি রান্না শিখি নাই। আমি রান্না শিখি নাই বিকজ আমার হচ্ছে আসলে বাংলাদেশে থাকতে অনেক বেশি বাইরে খাবারের ইসে ছিল। আমি বাইরের খাবার অনেক বেশি পছন্দ করতাম, বিভিন্ন টাইপের ফাস্ট ফুড, এটা ওইটা, উইচ ইজ অলসো আনহেলদি, উডেন্ট রেকমেন্ড। সো আমার এটা আসলে অনেক বেশি ব্যাকফায়ার করছে এখানে ইউএসএ তে, যে দেখা যাচ্ছে যে এখানে বাইরের খাবার আসলে এত এক্সপেন্সিভ যে আমি একটা কোনো খাবারের দোকানে যাব, ইট টেক্স মি অ্যাট লিস্ট $10 টু হ্যাভ আ মিল। সো মানে অন অ্যাভারেজ। সো এটার জন্য যেটা হয়েছে যে আমার আসলে এখানে এসে শিখতে হয়েছে, বাট আমার রিসার্চের জন্য দেখা গেছে যে এটাও আমি শিখারও আসলে ওভার টাইম পাই না। সো আমার এটা আসলে একটা কষ্ট যে আমি আসলে রান্নাটা আগে থেকে শিখি নাই। সো ডেফিনেটলি উড রেকমেন্ড যে সবাই কুক করা শিখতে পারাটা অনেক ইম্পর্টেন্ট বাইরে। সো যেখানে আমি যাচ্ছি বা যাই করতেছি, সো অনেক ইম্পর্টেন্ট। আগে হচ্ছে যে পেট ঠান্ডা থাকলে তারপরে আমি আমার কাজ করতে পারবো। সো এটা অনেক ইম্পর্টেন্ট। ইয়েস, এটা আমার একটা থাকার স্কিল। জায়গা না হলেও হবে, বাট খাবার আসলে না খেয়ে খাবার আমি তো থাকতে পারবো না। That's আমি the thing. সোফায় সারা রাত কাটায় দিতে পারবো।
আর মজাও লাগবে না এত ম্যাকডোনাল্ডস এত অর্ডার করে খাইতে। পেইন ভাইয়া হয়তো বা টেক্সাসে থাকে, যেটা টেক্সাস, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়ার কথা বললে যে ডাইভার্স অনেক খাবার পাওয়া যায়, ওরা যখন তখন খাইতে পারবে। বাট আমি যদি ইউএসএ তে প্রায় 50 স্টেটস আছে, তুমি যদি মিনিসোটায় চলে যাও, তুমি যদি আরকানসাসে চলে যাও, তাহলে তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে ওইসব দেশি জায়গায়। তো খাবার খাওয়ার যে ইচ্ছাটা, মানে তখন যে খারাপটা লাগবে যে আমি লেটস সে আমি আমি আমার চিকেন বিরিয়ানি অনেক পছন্দ, তো আমি এখন এই চিকেন বিরিয়ানি আমি কোথায় পাবো? যদি ওরকম Yes. টেক্সাস তাও পাওয়া যায়, অনেক সময় একদম সহ্য না হলে তখন চলে যাই, ওইটা ব্যাপার না, কিন্তু খাবার অনেক ইম্পর্টেন্ট। ইয়েস, ইন্ডিয়ানায় ছিলাম, আমি বুঝি এই জিনিসটা, যে দেশি খাবার খুঁজেই পাওয়া যেত না। ম্যাক এন্ড চিজ আর বার্গার খাইতে 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 2 বছরে শেষ। তিতা হয়ে যায়। সো এর পরের কোশ্চেনটা হলো লাইক, কোনটা তোমার কাছে বেশি চাপের মনে হয়েছে, তোমার ফাইনালস উইক যেটা আমাদের অলওয়েজ আসে, আর নাকি তোমার ভিসা ইন্টারভিউ এর দিনটা, কোনটা? টাফ কোয়েশ্চেন। আই থিঙ্ক আমার জন্য সবচেয়ে চাপ ছিল ভিসা ইন্টারভিউটাই, বিকজ কোয়েশ্চেন মানে আমারটা অনেক লেংদি প্রসেস ছিল আমার ভিসা ইন্টারভিউ যেটা, সো ওইটা আরেক দিনের স্টোরি। বাট ফাইনালসে যেটা হয় যে এখানে আসলে প্রেশার হলেও আমরা অ্যাডাপ্ট করে ফেলি, কারণ এত এক্সাম থাকবে, এতগুলা ইসে থাকে যে এটা আসলে এট সাম পয়েন্ট এটার বড় কিছু মনে হয়, ইটস লাইক এ রেগুলার বেসিসে হতেই থাকে। সো আমি এটা অ্যাডাপ্ট হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, যেরকম আমরা রাত জেগে পড়তেছি, ফ্রেন্ডরা আসছি, সো মজায় মজায় শেষ হয়ে যায় ফাইনাল সেটটা। বাট ভিসা ইন্টারভিউ ইজ ভেরি পার্সোনাল, ফ্যামিলি থাকে, অনেকের সোসাইটির অনেক প্রেশার থাকে, অ্যান্ড আই থিঙ্ক অনেকে অনেক লাইক টাইম ওয়েট করে তারপর একটা ভিসা ইন্টারভিউ পায়। সো ওইটার উপর আসলে একটা পার্সনের আই থিঙ্ক অনেক কিছু ডিপেন্ড করে। সো আমার মনে হয় যে ভিসা ইন্টারভিউ ইজ মোর ইন্টেন্স ফর মি। পারফেক্ট। দ্য লাস্ট কোশ্চেন এগেন, দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এমন একটা জিনিস শেখা উচিত আফটার কামিং টু ইউএস, যেটা আসলে মনে হবে এতটা ইম্পর্টেন্ট না, বোরিং, বাট দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। ওয়ান ওয়ার্ড, নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিং যেটা, এটা হচ্ছে আমার মনে হয়েছে যে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্কিলস টু হ্যাভ, যে আমি যখন কোনো লেটস সে কোনো কানেকশনস বিল্ড করার ট্রাই করি, আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে আমার এত এক্সপোজার ছিল না। সো আমার শুরুতে অনেক সময় একটু কষ্ট হয় যে একটা পার্সনের আমি জানবো, চিনবো, তারা কি করে, এটা ওটা। কিন্তু নেটওয়ার্কিং যদি কেউ ঠিকঠাক ভাবে করতে পারে, জব রেফারেল থেকে নিয়ে শুরু করে ইভেন লেটস সে যে আমার একটা লিফট লাগবে, লেটস সে আমি এখান থেকে আমি মার্কেটে যাব, গ্রোসারিজ করতে যাব, সো আমার যদি নেটওয়ার্কিং এবিলিটিটা না থাকে, আমি যদি ফ্রেন্ডস বানাতে না পারি, আমি যদি ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যদি আমি কানেক্ট না করতে পারি, দ্যাটস আ হিউজ I would say disadvantage, যেটা আসলে can help you significantly. So networking practice করাটা অনেক ইম্পর্টেন্ট, যে কোথাও গেলে আমার যদি জড়তা থাকে মানুষের সাথে কথা বলতে, অনেক বুকস আছে, আই থিঙ্ক আমি নীলক্ষেতে যে বইগুলো পড়ে পড়ে আমি এগুলো শিখতাম, ওই আই ডোন্ট নো লাইক হাউ টু মেক ফ্রেন্ডস, এইটা ওইটা। সো ওইখান থেকে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, যে এখানে তো অনেকেই অনেক বেশি প্রফেশনালি ইসে করে, যে আমি যদি ইন্ডাস্ট্রিয়াল কোন একটা নেটওয়ার্কিং ইভেন্ট বলি, সো ওইখানের মধ্যে অনেকে অনেক প্রফেশনাল থাকে। সো প্রফেশনালি কিভাবে ডিল করতে হয়, কতটুকু কথা বলতে হবে, কতটুকু বলতে হবে না, কিভাবে বলতে হবে, ওয়েটা কি বলার, সো অ্যাপ্রোচ কিভাবে করতে হবে। যেরকম একটা ইসে যে আমার হ্যান্ডশেকেরও এখানে একটা ওয়ে আছে, যে আমি হ্যান্ডশেকটা এইভাবে করবো, লেটস সে 3 ফিট একটা ডিস্টেন্স থাকাটা একটা ভদ্রতা ধরে অনেকে। সো দিস ইজ লাইক সাম অফ দ্য থিংস দ্যাট ইউ উইল শুড হ্যাভ, যেটা তোমার সিগনিফিকেন্টলি আই থিঙ্ক অনেক হেল্প করবে পরবর্তীতে। সো নেটওয়ার্কিংটা ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, নেটওয়ার্কিং থ্রুতে লাইক বিশেষ করে আমি দেখছি আমার ক্ষেত্রে, আমি যখন আই এম রিয়েলি গুড ইন কমিউনিকেটিং উইথ দ্য পিপল, টকিং উইথ দ্য পিপল, সো ওই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে জব পাইতে, ইন্টার্নশিপ পাইতে প্রচুর অ্যাডভান্টেজ, কারণ ওরা জানে যে তুমি আলটিমেটলি তোমার, আমি এটা আমাদের আগের পডকাস্টটা যদি তোমরা দেখে থাকো, নাফিস ভাই একটা জিনিস বলছে যে জবে যাওয়ার পরে তুমি জবের 80% জিনিস শিখবা, 20% জিনিস তুমি আগে থেকে জানো। হয়তো এটা যারা জব রিক্রুটার তারাও জানে, তুমিও জানো যে তুমি সবকিছু জানো না, বাট তোমার বিহেভিয়ার, তোমার কমিউনিকেশন, এই জিনিসগুলো ওরা যখন তোমাকে দেখে দেখে যাবে, তখন ওরা বলবে ওকে আমি যেই জায়গায় ফালাই ওই জায়গাটাতে টিকে থাকতে পারবে। দ্যাটস আ গুড থিং। লাইক দিস ইজ ওয়াই লাইক নেটওয়ার্কিংটাকে স্ট্রং করো, মানুষের সাথে কথা বলো। এখানে আসার পরে তুমি যদি এরকম করো যে ও হয়তো বা আমেরিকান, ওর সাথে আমার ভাব মিলতেছে না, ও বিদেশি, এই জিনিসটা অনেক বড় ভুল, এবং এই জিনিসটার কারণে আমি দেখছি অনেকে অনেক সাফার করছে। আমার ক্ষেত্রে আই এম রিয়েলি ফরচুনেট, এবং আমার ওই স্কিলটা থাকার কারণে আমি অনেক জায়গায় অনেক অ্যাডভান্টেজ পাইছি, যে লোকের সাথে কথা বলা,
ওরা রাইট। এরকম আমেরিকানরা তোমার সম্বন্ধে জানতে চায়, বিলিভ মি অর নট, ওরা তোমার কালচার সম্বন্ধে জানতে চায়। তো তুমি ওদের সামনে যাই বলো তুমি এখানে 1%, তারা অনেক আছে। এইভাবে বসে থাকলে হবে না যে ওরা তোমার সাথে এসে কথা বলবে, তুমি যেহেতু এখানে এক্স্যাক্টলি। সংখ্যালঘু তোমার যায় হ্যাঁ, কথা হ্যাঁ, বলতে হ্যাঁ, হবে, আমার রাইট? আমার যে কথা বলতে হবে এক্স্যাক্টলি এটাই। এটা সো অনেক দ্যাট অনেক ভালো একটা হিসেব। মানে হাউ টু মেক ফ্রেন্ডস, হাউ টু হ্যাভ লাইক কানেকশনস। সো কানেকশনস থাকলে আই থিংক অনেক অনেক হেল্প হয়। অনেক হেল্প হয়, অনেক হবে। লাস্ট সেগমেন্ট আমাদের পডকাস্ট অলমোস্ট শেষের দিকে আছে, কয়েক কথা আগে বলে নেই। সেটা হলো এই পডকাস্টটা দ্য টক্সের আন্ডারে বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন ইনস্টাগ্রাম পেজ, ইউটিউব পেজ, সব জায়গায় আপলোড হবে। তোমাদের কোনো কোশ্চেন্স থাকলে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে, অথবা রিসার্চ বেস কোনো কোশ্চেন থাকলে এখানে কমেন্ট বক্সে লিখে রাখবা। তোমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার যদি আমরা আমাদের এন্ড থেকে দিতে পারি দিব, আর না হলে তোমার রিসার্চ বেস কোশ্চেন গুলো অবশ্যই দীপ্ত ভাইয়ের কাছ থেকে আমরা ওটার অ্যান্সারটা নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে দিব, কোনো সমস্যা নেই। এট দ্য এন্ড এই যে জিনিসটা বানানো হচ্ছে, পডকাস্ট বলো ভিডিও বলো, এটা তোমাদের জন্য। এই জিনিসগুলো তোমাকে হেল্প করবে সামনে। সো তোমার কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। লাস্ট যে সেগমেন্টটা সেটা থাকবে হলো ওয়ান লাইনার সেকশন। সো দ্যাটস ইট, লাইক কুইক হিটস ফর দ্য ফিউচার অ্যাপ্লিকেন্ট যারা ফল 2026-এ আসবে তাদের জন্য। কাইন্ড অফ এই সেগমেন্টে আমাদের একটু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হবে। আর প্রথমে একটা কথা বলি, আমরা অলওয়েজ পডকাস্টটা অনেক বেশি রাখার ট্রাই করছি। আমাদের ভাইয়ার ওখান থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, আমার এন্ড থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, কাইন্ড অফ লাইক এই জিনিসগুলো ইগনোর করো, কজ আমরা ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি, নট যে আমরা জিনিসটা ফ্যান্সি করার ট্রাই করছি। ওকে, কজ আমরা জানি আমাদের ইনফরমেশনটাই তোমাকে অনেক হেল্প করবে, নট যে আমাদের এনভায়রনমেন্ট। আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার করতে পারছি। সো লাস্ট সেগমেন্টে আমার প্রথম কোশ্চেনটা হলো এমন একটা অ্যাডভাইস যেটা তুমি ফিউচার অ্যাপ্লিকেন্টের জন্য দিতে চাও, যেটা তোমার ক্ষেত্রে তোমাকে ওই অ্যাডভাইসের অনেক বেশি প্রয়োজন ছিল। আই থিঙ্ক আমি গুছায় বলতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, শিওর, শিওর, শিওর। প্রবলেম নাই। হুম, সেটা হচ্ছে যে আই থিংক ইউনিভার্সিটি সিলেকশনটা অনেক ম্যাটার করে, যে একটা স্ট্রাকচার্ড সিলেকশন। যে আমার ফার্স্ট হচ্ছে যে ড্রিম কলেজেস, যেটা বলে যে ড্রিম কলেজেস, কিছু মিড টার্গেট আর কিছু সেফটিস। সো এখন আমি যেটা করি যে আমার আমার কাছে প্রায়োরিটি হচ্ছে যে কোন ইউনিভার্সিটিটার রিসার্চ রেপুটেশন ভালো বা রিসার্চ ফ্যাকাল্টি ভালো ভালো হুম, আমি সেটার ইসেতে করছি। সো অনেকের কাছে হতে পারে যে আমার কস্টটা আমি ফুল ফান্ড কোথায় পাবো। কস্ট তো সবারই থাকে কম বেশি মানে ইসেতে, বাট লেটস সে যে ফুল ফান্ডের বেসিসে কোনটা ভালো। বা লেটস সে কারো কারো কাছে ইম্পর্টেন্ট হতে পারে যে আমার ইউনিভার্সিটিতে কোন লোকেশনে আছে। লেটস সে যে বস্টনের ইসের মধ্যে আছে, আমি বস্টনে ইসেতে থাকতে চাই। সো সেটার বেসিসে আর ইউ সিলেক্টিং দ্য রাইট ইউনিভার্সিটি, এটা এটা আই থিঙ্ক আস্ক ফর ইয়োরসেলফ। অ্যান্ড আরেকটা হচ্ছে যে আমার গোলটা কি, ওয়াই এম আই গোয়িং টু স্টাডি অ্যাব্রড। আমি বাংলাদেশেও তো পড়তে পারতাম, এটা ইভেন ভিসা ইন্টারভিউতে বলবে যে তুমি তো বাংলাদেশের মধ্যে এত ইউনিভার্সিটি রেখে তুমি বাইরে কেন যেতে চাও। সো অ্যাগেন, ডোন্ট ফলো দ্য ট্রেন্ড, yes, ফলো ইউর হার্ট, যে আসলে তুমি কেন পড়তে যেতে চাও। ফাইন্ড ইউর ওয়াই, তাহলে দেখবে যে বাকি সবকিছু স্ট্রাকচার করা অনেক ইজি হয়ে যায়। পারফেক্ট, পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোশ্চেন হলো, তোমার যেহেতু অলমোস্ট লাইক 4টা সেমিস্টার 5টা সেমিস্টারে শেষ হয়ে যাইতেছে, তো তুমি যদি আবার ব্যাক করতা তুমি তোমার ফার্স্ট সেমিস্টারে, তাহলে কি কি জিনিস তুমি করতা যে জিনিসটা তুমি করতে পারো না ফার্স্ট সেমিস্টারে? আমি এটা নিয়ে আমি বলবো যে আই ডোন্ট থিঙ্ক আমি কোনো কিছু ডিফারেন্ট ভাবে করব। কারণ এখন আমি যেটা জানতেছি এটাই হচ্ছে যে আমার মনে হয় যে আমি ফার্স্ট সেমিস্টারে যেটা করেছি, আমার একটা স্ট্রাকচার ইসে ছিল যে আমি আসলে আগে থেকে অনেকটা টার্গেট নিয়ে নিয়ে আমি ক্যালকুলেটিভ স্টেপস নিয়ে মানে বাকিটা আর কি উপরে ছেড়ে দিছি, যে আসলে এবার দেখি কিভাবে করা যায়। বাট একটা জিনিস যেটা আমি ট্রাই করবো, যে আমার আই থিঙ্ক একাডেমিক্যালি আমি একটু স্ট্রাগল করেছি শুরুতে। আমার যে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন যেটা ছিল, এটা নিয়ে আমার একটু স্ট্রাগল হয়েছে শুরুতে বুঝতে। কারণ আমি তো বাংলা মিডিয়ামে আমিও ছিলাম, তো আমি আসলে ম্যাথগুলো অনেক অন্যভাবে করেছি, এখানে এসে অন্যভাবে। বাট সিন্স আমার কিউরিওসিটি ছিল অনেক, তো ওইখান থেকে আর কি এটা আমাকে অনেক পুশ করছে যে ফার্দার ডাউন দ্য লাইন। তো আমি যদি আসলে বুঝতাম শুরু থেকে, আমি আরেকটু বেশি ম্যাথমেটিক্যাল সেগুলা কনসেপ্টস গুলো একটু ব্রাশ আপ করতাম, আর একটু বুঝতাম। এন্ড মেবি এখানে যারা পড়তেছে অলরেডি তাদের নোটস টোটস একটু দেখতাম যে কিভাবে কি করে, তাহলে আই থিঙ্ক আমার শুরুই সেটা আরেকটু স্মুথ হতো। বাট আমি আই থিঙ্ক আই এম ওকে যেভাবে করে আমারটা আমি করেছি আর কি।
শুরু থেকে। It's true. Like আমরা যেহেতু দুইজনের সেক্টরটা অলমোস্ট সেম, লাইক আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা বাংলাদেশে, আমরা অনেক অ্যাডভান্স ম্যাথ করছি বাংলাদেশে এইচএসসি লেভেলে। এখানে আসার পর কিন্তু অনেক সহজ ম্যাথ করাবে তোমাকে প্রথম 2-3টা সেমিস্টারে, কিন্তু প্রবলেমটা যেখানে পড়বা সেটা হলো ম্যাথের যে ইংলিশ টার্মগুলোতে এবং দ্য ওয়ে দে আর ডুইং দ্য ম্যাথ, এই জিনিসটাতে একটু সমস্যায় পড়বা। আদারওয়াইজ এই জিনিসগুলো আমরা মনে হয় আমার যতটুকু ধারণা ছিল ক্লাস 9-10 করে আসছিলাম এই জিনিসগুলো যা এখানে হ্যাঁ, পড়ায়। সেম জিনিস, হুম সেম হুম জিনিস, সেম জাস্ট জিনিস। একটু প্যাটার্নটা বুঝতে একটু টাইম লাগে, তো ওইটা আই থিঙ্ক। সো সাজেশন থাকবে, যদি তোমাদের হাতে সময় থাকে, আই নো একাডেমিক্স এর সাথে অ্যাপ্লিকেশন করে এই জিনিসগুলো বাংলাদেশে বলা অনেক সহজ যে তুমি বাংলাদেশ থেকে পড়ে আসবে, বাট ইটস রিয়েলি হার্ড টু ডু। বাট যতটুকু পারবা, যে ক্যালকুলাস, যেহেতু এই কোর্সটা নিতে হয় তোমাদের, ক্যালকুলাস 1, ক্যালকুলাস 2, ক্যালকুলাস 3, এই জিনিসগুলোর যেই অনলাইনে বুকস অ্যাভেলেবেল আছে এবং ইউএসএ তে কিভাবে পড়ায় সেটা সম্বন্ধে, ধরো তুমি আজকে ভিসা পেয়ে গেছো, আমি আগামী বছরের কথা বলতেছি, তুমি ভিসা পাওয়ার পর তোমার হাতে কিন্তু অলমোস্ট 2-3 মাসের একটা সময় থাকে। ওই টাইমটাতে আমরা কি করি, শুধু সময় নষ্ট করি। সেই টাইমটাতে তুমি যদি তোমার প্রথম সেমিস্টারের যে ক্যালকুলাস, যদি তুমি ইঞ্জিনিয়ারিং যাও অথবা সায়েন্সে পড়ো, ক্যালকুলাসের এই টার্মগুলো ভালো করে বুঝে আসো, উইচ উইল গোইং টু হেল্প ইউ আ লট হিয়ার। আমি অলওয়েজ এটা সাজেশন দিই যে ম্যাথ সেক্টরে এই জিনিসগুলো জেনে আসা বেটার, তাহলে তুমি স্ট্রাগল কম করবে। আদারওয়াইজ ম্যাথে আমিও স্ট্রাগল করছি অনেস্টলি, আমার প্রথম 2টা সেমিস্টারে আমিও স্ট্রাগল করছি অনেক। দ্যাটস ইট। এবার আসলে 3 নাম্বার কোশ্চেনে, সেটা হলো এখন পর্যন্ত লাইক তোমার সবচেয়ে কোন বড় চ্যালেঞ্জটা তুমি মুখোমুখি হইছো এবং তুমি সেটাকে কিভাবে ওভারকাম করছো, বলো আর কি। সো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমার এখানে থেকে আমি যখন আমার রিসার্চটা আমি যখন করতেছিলাম, সো আমার প্রফেসর আমাকে বলতো যে আসলে আমি ব্যালেন্স কিভাবে করব আমার একাডেমিক্যালি আর হচ্ছে আমার রিসার্চটাকে। তো আমার এটার জন্য দেখা গেছে যে মাঝে মাঝে আমার শুরুর দিকে আমার একাডেমিক আমার গ্রেডটা একটু খারাপ হয়ে গেছিল, বিকজ আমার রাত জেগে জেগে আমি মানে পেপার পড়তেছি, আমি রিসার্চের কাজ করতেছি, সাথে সাথে দেখি যে আবার আমার এক্সাম উইক, ফাইনাল উইক এসে পড়ছে। সো আমি যেটা করছি পরবর্তীতে, ইট টুক মি সাম টাইম টু হ্যাভ মাই লেসন, বাট আমি যেটা করছি যে আমি টাইম অপটিমাইজ করা শিখছি, যে এখানে আমি আসলে কিভাবে করে কোন একটা কাজকে আমি তাড়াতাড়ি করতে পারি। যেরকম আমি ছোট ছোট সেগমেন্টে ভাগ করে ফেলি, যে আমার লেটসে আমার হোমওয়ার্ক দিয়েছে 2 উইকস পরে এখন থেকে, সো আমি আগে থেকে এটার মধ্যে আমি কাজ করা স্টার্ট করে দিই। অ্যান্ড ওইখানের মধ্যে অনেক টাইমে আমি হচ্ছে অনেক বেশি টিম ওয়ার্ক করি, যে আমার ফ্রেন্ডসরা মিলে একসাথে গ্রুপ স্টাডি করি। তো দেখা যায় যে আমি যদি কোনো কিছু না জানি, ওরা জানে, সো ওইখান থেকে আমি নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কোপ আপ করে ফেলি। তো এটার জন্য যেটা হয়, আমার অ্যাসাইনমেন্টস, হোমওয়ার্ক এগুলো আগে আগে শেষ হয়ে গেলে আই গেট দ্যাট এক্সট্রা টাইম টু ডু মাই রিসার্চ। সো আমার কোনোটার উপরেই মানে আমার আসলে প্রেশার পড়ে না। সো আই থিঙ্ক দ্যাটস সামথিং যে আমি এখন অ্যাডাপ্ট করলাম। পারফেক্ট টাইম ম্যানেজমেন্ট, এখানে আসার পর টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস। রাইট, 5 মিনিটসের জন্য আমি বাসায় কথা বলতে হলেও আর কি আমার একটা স্কেজুয়াল বানায় নিতে হয় যে আমি কথা বলবো। ইয়েস ইটস ট্রু। ক্যালেন্ডার ইজ লাইক, আমার কম্পিউটারে একটা পেজে অলওয়েজ ক্যালেন্ডার ওপেন থাকে, ওখানে কি করতেছি না করতেছি। অলওয়েজ ইয়েস অলওয়েজ। 4 নাম্বার যে কোশ্চেনটা, সে সম্বন্ধে যদি বলি, কোনো একটা অ্যাপ্লিকেন্ট যদি অ্যাপ্লিকেশন প্রসেসটার মধ্যে ওভারওয়েলমড ফিল করে যে ইটস টু মাচ ফর মি, তো তাকে আপনি কিভাবে অ্যাডভাইস দিবেন? কারণ তুমিও এই ফেজটার মধ্যে দিয়ে গেছো, অ্যাপ্লিকেশন ফেজ। তো তুমিও হয়তো বা মনে হচ্ছিল এত ইউনিভার্সিটি, এত স্কলারশিপ অ্যাপ্লিকেশন, এত ডেডলাইন, এত এসে, এই জিনিসটা কিভাবে আসলে ওভারকাম করা উচিত, বলো। আচ্ছা, এটা আমি বলবো যে 1 by 1, মানে ডোন্ট বার্ডেন ইউরসেলফ উইথ টু মাচ দ্যাট ইউ ক্যান্ট হ্যান্ডেল। আমি বলবো যে আগে প্রায়োরিটি লিস্টটা বানাতে, যে আমার কাছে এখন কি কি প্রায়োরিটি, আমার ফার্স্ট টাস্ক কোনগুলো। লেটস সে আমার যদি টাস্ক হয় যে আমি এসএটিটা দিব, আগে আমি এসএটি কমপ্লিট করব আগে, আমার এসএটি ডেডলাইন লেটস সে ইন আ উইক, আমার এর মধ্যে আমার এসএটি দিতে হবে। আর লেটস সে আমার কি বলবো, লেটস সে আমার কমন অ্যাপ সাবমিশন বা আমার ফাইল সাবমিশন, এটার ডেডলাইন হচ্ছে আমার 3 উইকস পরে যে। সো আমার তো এখন ওইগুলো নিয়ে আপাতত চিন্তা করে লাভ নেই। আমি আগে যেটা আমার ফার্স্টে আমার যেটা ডেডলাইন আছে, আমি সেটাকে আগে আমি ডিল করি, আমি সেটাকে আগে ট্যাকেল করি, তারপর আমি আরেকটা দেখবো। সো এভাবেই স্টেপ বাই স্টেপ আই থিঙ্ক করে গেলে দ্যাট হেল্পস আ লট। আর আরেকটা জিনিস হচ্ছে যে সব টার্গেট করার দরকার নেই, সব ইউনিভার্সিটিতে আমার অ্যাপ্লাই করতে হবে, আমি 20টা 50টার মধ্যে অ্যাপ্লাই করে দরকার নেই। আই উড সে যে অল্প ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, বাট
মেক শিওর যে ইয়োর প্রোফাইল ম্যাচেস উইথ হোয়াট দ্য ইউনিভার্সিটি ওয়ান্টস। যেরকম আমি যদি রিসার্চ করতে চাই, আমার যাতে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে। আমি যদি অন্য কিছু পড়তে চাই, তাহলে আমার যাতে ওইটার সাথে, লেটস সে আমি যদি লিবারেল আর্টস কলেজে পড়তে চাই, তাহলে লিবারেল আর্টস কলেজের যেরকম অ্যাডমিশন রিকোয়ারমেন্টস গুলো আছে, ওগুলোকে আমি ফলো করে আমি লিবারেল আর্টস গুলোর মধ্যে বেশি অ্যাপ্লাই করি। সো অন্যান্য গুলো একটু কম রাখি। সো এরকম ভাবে আই থিঙ্ক একটা প্যাটার্ন ফলো করে আমার কনসাইজড একটা প্ল্যান রাখলে আই থিঙ্ক দ্যাট হেল্পস আ লট টু জট ডাউন এভরিথিং দ্যাট ইউ হ্যাভ টু ডু। সো এত বেশি টাস্ক নিয়ে মানে আমি একদম ফ্রাস্ট্রেটেড হয়ে তো লাভ নেই। পারফেক্ট ঠিক বলছো জিনিসটা, যে ইউনিভার্সিটি স্পেসিফিকলি তোমার ম্যাচ করে কিনা তোমার সাথে ওই জিনিসটা, না হলে তুমি এখানে এসে পড়াশোনা করে মজা পাবা না। তুমি যদি যেমন তেমন ইউনিভার্সিটিতে ঢুকে যাও, তুমি আসার পরে না বলবা যে নো, দিস ইজ নট ফর মি, এট দ্য এন্ড ইউ আর বলো ভাই। এটাই আরেকটা জিনিস যেটা আমার মনে পড়লো, যে এটা কাইন্ড অফ লাইক জব ফাইন্ডিং, যে আমি যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করবো, লেটস সে অন ক্যাম্পাস জব, সব জবে অ্যাপ্লাই করতে যাও না। আই উড সে যে ইন্টারেস্ট কি, লেটস সে আমি হেল্প ডেস্কে কাজ করতে চাই, সো রেজুমেটা আমি ওভাবে বানাবো, আমি রিকোয়ারমেন্টস গুলো ওভাবে ফিল আউট করবো। আমি ওই জবের জন্য যেখানে যেখানে ওপেনিংস আছে আমি ওখানের মধ্যে আমি অ্যাপ্লাই করলাম। লেটস সে কোন একটা অফিস, ওআইটি আছে, বা মানে এডুকেশন অফিস বা ডিপার্টমেন্ট অফিস, এগুলোর মধ্যে আমি হেল্প ডেস্কে কাজ করবো। সো থিংস লাইক দ্যাট, যে ইউনিভার্সিটির ক্ষেত্রেও কাইন্ড অফ এরকম, যে আমি কোথায় পড়তে চাই, লেটস সে আমি পড়তে চাই হচ্ছে ল নিয়ে, এখন আমি গেলাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, তাহলে তো হলো না। সো দেখতে হবে আর কি ওভাবে করে। ইয়েস রেজুমে টেইলরিং বলা হয় আই থিংক এটাকে, না? ইয়েস আমরা জবের ইন্টার্নশিপের ক্ষেত্রে অনেক করে যে জব ডেসক্রিপশনের সাথে আমার রেজুমেটাকে পুরো ম্যাচ করাই, তারপরে অ্যাপ্লিকেশন করাই। তোমার অ্যাপ্লিকেশনে এটা এইভাবেই কাজ করবে যে তোমার প্রোফাইলের সাথে তোমার ইউনিভার্সিটি ম্যাচ করে অ্যাপ্লাই করো, তাহলে নট অনলি তুমি এখানে এসে এনজয় করবা, বাট অলসো তোমার স্কলারশিপ পাওয়ার যে চান্সটা সেটা বেড়ে যাবে। কারণ ওরা বুঝতে পারবে যে oh my god, this profile is like match with our university, why not I give them the scholarship, right? একটা সিম্পল জিনিস। তো লাস্ট কোশ্চেন এই সেগমেন্টটা, সেটা হলো তুমি তোমার এই জার্নিটার যে নেক্সট ফেজ, যেহেতু রিসার্চ বেস তোমার প্রোফাইলটা গড়ে তুলতেছো, তুমি নেক্সটে কি বিষয়ে এক্সাইটেড, যে আমার মনে হয় আমি আমার পাথে যাইতেছি এবং আমি নেক্সট এটা এনজয় করবো? সো আমি যেটাকে সেন্টার করে আমি কোনো কাজ করি, সেটা হচ্ছে আমি ডেভেলপমেন্টে, আমি যদিও রিসার্চে আছি, বাট আমি রিসার্চে ছিলাম নট বিকজ যে আমি রিসার্চই করবো অলওয়েজ, ইটস বিকজ যে ইটস আ প্যাথওয়ে টু ডু ডেভেলপমেন্ট। কারণ রিসার্চের মধ্যে আমার প্রফেসররা বা ইসেরা, ওনাদের কাছে অনেক রিসোর্সেস আছে, যেরকম জিপিইউ রিসোর্স, বা লেটস সে যে দে হ্যাভ দ্য ডিভাইসেস অ্যান্ড গ্যাজেটস দ্যাট আই ক্যান প্লে অ্যারাউন্ড উইথ। আমি যখন এই রিসার্চ গুলো করতেছি, আই এম নট ডুইং ইট যে আমার আরেকটা পেপার পাবলিশ হচ্ছে, আই এম ডুইং ইট বিকজ আই এম নোয়িং সামথিং মোর, আই এম নোয়িং সামথিং দ্যাট আই ডিডন্ট ইউজ টু নো। সো আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে যে এই যে সিস্টেম গুলো আমি পড়তেছি, আমি কাজ করতেছি, এগুলাকে আমি ডেভেলপ করতে পারা, রিসার্চে হতে পারে, ইন্ডাস্ট্রিতে হতে পারে, বাট আমি যখন এই ধরনের জিনিসগুলো ডেভেলপ করতেছি, অ্যান্ড ওয়েন আই সি ইট, যে এটা হেল্প করতেছে, যে আমার মানুষকে হেল্প করতেছে, এটা বিভিন্ন টাইপের কাজ ইজি করতে হেল্প করতেছে, সো দ্যাট গিভস মি হ্যাপিনেস। সো আমার আসলে ওইটাই সেন্টার করে আমার কাজ করা, তো আমি ওইটা নিয়ে কাজ করতে আরো ইন্টারেস্টেড, যে সামনে আরো নতুন নতুন কাজ হয়তো পাবো, অ্যান্ড ওখান থেকে আসলে হয়তো আই উইল নো সাম মোর, অ্যান্ড সেগুলো নিয়ে আর কি আমি অনেক এক্সাইটেড আছি। পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমাকে টাইম দেওয়ার জন্য। আমরা অলমোস্ট লাইক 4টা বা 5টা সেগমেন্টের মধ্যে দিয়ে গেছি। আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করছি যে আপকামিং স্টুডেন্টরা কিভাবে তাদের ক্যারিয়ারটা রিসার্চ বেস ভাবে গড়ে তুলতে পারবে, সেই হিসেবেই তাদেরকে কিছু অ্যাডভাইস দেওয়ার। এবং এগেইন এখানে হয়তো বা অ্যাপ্লিকেশন রিলেটেড কথা এত বলা হয় না, কজ আমি যদি তোমাদের বলি ভাইয়ার সময় আমার সময় হয়তো বা এতটা কন্টেন্ট ছিল না ইউটিউবে বা ফেসবুকে অ্যাপ্লিকেশন রিলেটেড, বাট এখন তোমাদের সাথে নট অনলি যে আমরা আছি, অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এই বিষয়ে একদম বেসিক থেকে লাস্ট পর্যন্ত বুঝাইতেছে। এবং আমাদের বিদেশ টক্সে তো তোমাদের জন্য ফুল প্লে লিস্ট গত 2 বছর ধরে ছিলই। সো অবশ্যই কোনো টাইপের কোশ্চেন্স হলে অ্যাপ্লিকেশনে, যেটা অ্যাপ্লিকেশন আবার শুরু হচ্ছে, ওই প্লে লিস্টটা ফলো করবা। তোমাদের নিয়ে আবার নতুন নতুন ওয়েবিনার্স, পডকাস্ট, লাইভ, যেভাবেই হোক হেল্প করার ট্রাই করব আমরা। আর এগেইন ভাইয়ার সাথে রিচ আউট করতে গেলে ভাইয়ার ইনফরমেশন নিচে দেওয়া থাকবে, ভাইয়ার লিঙ্কডইন এবং আদার থিং। সবাই আমরা এখানে বিজি থাকি, বাট এগেইন আমরা তোমাদের হেল্প করব দেখেই কিন্তু এই জিনিসগুলো করতেছি, রাইট? আমাদের ভিতর থেকে আমরা চাই আমরা তোমাদের হেল্প করতে। সো আমাদের বিজি লাইফটাকেও আমরা ওইভাবে মেনটেন করে তোমাদের
জন্য যতটুকু টাইম দেওয়া পসিবল ততটুকু টাইম আমরা দিব। এগেন আমার এন্ড থেকে এই পর্যন্তই ভাইয়া। আমরা তোমাদের সাথে এবং অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেছি, তোমাদের সাথে আমার নেক্সট পডকাস্টে দেখা হবে এবং বাকি কন্টেন্ট গুলোতে তো আমার সাথে কথা হবেই। ভাইয়া, তোমার যদি কোনো লাস্ট মেসেজ দেওয়া থাকে অডিয়েন্সের হ্যাঁ, প্রতি এবং আমাদের ব্র্যান্ডের প্রতি। ইয়েস। sure. So everyone keep trying and keep hustling. I know সবাই একটা এখন আমরা ফেস পার করছি, সবারই আসলে এই সিচুয়েশন গুলো হয়। So definitely don't give up. Always keep trying. Our best wishes for the next cohort. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।